অধ্যায় ১ নিজের লক্ষ্য চিহ্নিত করো। টপিক লক্ষ্য স্থিরকরণ। এই অধ্যায়ের মূল উদ্দেশ্য হল পাঠককে শেখানো কিভাবে নিজের জীবনের লক্ষ্য চিহ্নিত করা যায়, কেন লক্ষ্য গুরুত্বপূর্ণ এবং লক্ষ্য নির্ধারণের মাধ্যমে কিভাবে জীবনকে একটি সঠিক দিক নির্দেশনা দেওয়া যায়। লক্ষ্য ছাড়া জীবন এমন একটি নৌকার মতো যার কোনো স্পষ্ট দিক নির্দেশনা নেই। লক্ষ্য আমাদের জন্য মানসিক মানচিত্র তৈরি করে, যা প্রতিদিনের সিদ্ধান্ত, প্রচেষ্টা এবং কাজকে সঠিক পথে পরিচালিত করে। লক্ষ্য নির্ধারণ মানে শুধু একটি তালিকা তৈরি করা নয়, এটি একটি মানসিক চেতনা যা আমাদের প্রেরণা, মনোযোগ এবং শক্তি কেন্দ্রীভূত করতে সাহায্য করে। গল্প এবং উদাহরণ। একজন তরুণ শিক্ষার্থী আরিফ সবসময় নিজেকে অসফল মনে করত। তার পড়াশোনায় আগ্রহ স্থায়ী ছিল না, সে অনেকবার ব্যর্থ হয়েছে এবং প্রায় সবসময় হতাশার মুখোমুখি হয়েছে। একদিন তার শিক্ষক তাকে স্মার্ট লক্ষ্য নির্ধারণ পদ্ধতি শিখিয়েছিলেন। আরিফ প্রথমে লক্ষ্য নির্ধারণে ভয় পেল, কিন্তু পরে ধাপে ধাপে লক্ষ্য স্থিরকরণ শুরু করল। সে সিদ্ধান্ত নিল আগামী বছরে পরীক্ষা সে প্রথম স্থান অধিকার করবে। লক্ষ্যটি স্পষ্ট, মানে স্পেসিফিক, পরিমাপযোগ্য, মেজারেবল, অর্জনযোগ্য, অ্যাচিভেবল, প্রাসঙ্গিক এবং সময়সীমা নির্ধারিত, মানে টাইম বাউন্ড। লক্ষ্য নির্ধারণের পর আরিফ একটি রুটিন তৈরি করল। প্রতিদিন সকালে 2 ঘন্টা পড়াশোনা, দুপুরে 1 ঘন্টা রিভিশন এবং বিকেলে অতিরিক্ত সমস্যা সমাধানের অনুশীলন। প্রথম সপ্তাহে ছোট ছোট পদক্ষেপের ফলাফল দেখল না, কিন্তু সে হতাশ হলো না। সে ধৈর্য ধরে লক্ষ্য অর্জনের পথে অগ্রসর হতে লাগলো। কয়েক মাসের মধ্যে তার ফলাফল চোখে পড়ার মতো উন্নতি করতে লাগলো। পরীক্ষা শেষে আরিফ প্রথম স্থান অধিকার করল। এই গল্প প্রমাণ করে যে সঠিক লক্ষ্য না থাকলে সফল অসম্ভব এবং লক্ষ্য নির্ধারণে ধৈর্য এবং পরিকল্পনা অপরিহার্য। প্র্যাকটিক্যাল টিপস। 1. প্রথমে নিজের আগ্রহ এবং শক্তি বিশ্লেষণ করো। কোন বিষয়ে তুমি সবচেয়ে ভালো এবং কোন ক্ষেত্রে তোমার প্রকৃত আগ্রহ আছে তা চিহ্নিত করো। 2. স্মার্ট পদ্ধতি ব্যবহার করে লক্ষ্য নির্ধারণ করো। লক্ষ্যটি যেন স্পষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং সময়সীমা নির্ধারিত হয়। 3. লক্ষ্যকে ছোট ছোট পদক্ষেপে ভাগ করো। ছোট লক্ষ্যগুলো ধীরে ধীরে বড় লক্ষ্য অর্জনে সাহায্য করে। 4. প্রতিদিনের কাজের জন্য একটি টু ডু লিস্ট তৈরি করো এবং সেটি অনুসরণ করো। 5. সাপ্তাহিক অগ্রগতি পর্যালোচনা করো এবং প্রয়োজন হলে পরিবর্তন করো। 6. লক্ষ্য মনে রাখতে ভিজুয়ালাইজেশন ও ভিশন বোর্ড ব্যবহার করো। লক্ষ্য ও স্বপ্নের ছবি, কোটস বা চার্ট ব্যবহার করে এটি আরও জীবন্ত হওয়া সম্ভব। লক্ষ্য নির্ধারণের মানসিকতা। লক্ষ্য নির্ধারণ মানে কেবল একটি তালিকা তৈরি করা নয়, এটি এমন একটি মানসিক চেতনা যা আপনাকে প্রতিদিন প্রেরণা দেয়। যখন আপনি লক্ষ্যকে আপনার জীবনের কেন্দ্রবিন্দু বানান, তখন প্রতিটি ছোট সিদ্ধান্ত সেই লক্ষ্য অর্জনে সাহায্য করে। উদাহরণস্বরূপ, যদি আপনার লক্ষ্য স্বাস্থ্য উন্নত করা হয়, তাহলে প্রতিদিনের ছোট ব্যায়াম বা সুষম খাদ্য আপনার লক্ষ্যকে সমর্থন করে। লক্ষ্য ছাড়া জীবন কখনো কখনো অস্থির ও উদ্দেশ্যহীন হয়ে যায়, কিন্তু একটি স্পষ্ট লক্ষ্য থাকলে জীবন স্বচ্ছ এবং সুশৃঙ্খল হয়। লক্ষ্য অর্জনের মানসিক প্রস্তুতি। 1. আত্ম উপদেশ। প্রতিদিন সকালে নিজেকে বলুন, আজকের ছোট পদক্ষেপ আমার বড় স্বপ্নের দিকে নিয়ে যাচ্ছে। 2. ধৈর্য। লক্ষ্য অর্জনের পথে বাধা আসবেই, কিন্তু ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। 3. ইতিবাচক মনোভাব। ব্যর্থতা বা দেরি ঘটলেও হতাশ হবেন না, প্রতিটি ভুল শেখার একটি সুযোগ। 4. নিজের অগ্রগতি রেকর্ড করা। প্রতিদিনের ছোট ছোট অগ্রগতি লিখে রাখলে আপনি বুঝতে পারবেন যে আপনি কেমন অগ্রগতি করছেন। গভীর আলোচনা। লক্ষ্য নির্ধারণে আত্মসমালোচনা খুব গুরুত্বপূর্ণ। নিজের শক্তি এবং দুর্বলতা চিহ্নিত করলে লক্ষ্য অর্জনের পরিকল্পনা আরও কার্যকর হয়। এছাড়া লক্ষ্য নির্ধারণ মানে শুধু ভবিষ্যতের জন্য পরিকল্পনা নয়, এটি বর্তমানের প্রতিটি কাজের সঙ্গে যুক্ত। উদাহরণস্বরূপ, যদি আপনার লক্ষ্য উচ্চশিক্ষা অর্জন করা হয়, তাহলে প্রতিদিন পড়াশোনা, নোট তৈরি এবং অনুশীলন সেই লক্ষ্যকে সমর্থন করে। লক্ষ্য একটি মানসিক মানচিত্রের মতো যা আমাদের জীবনকে সংগঠিত এবং উদ্দেশ্যপূর্ণ করে তোলে। লক্ষ্য ও অনুপ্রেরণা। প্রত্যেকটি লক্ষ্য অর্জনের পথে বাধা আসবেই। এই বাধাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা গুরুত্বপূর্ণ। কঠিন সময় নিজেকে অনুপ্রাণিত করতে হলে আপনার লক্ষ্য স্পষ্ট এবং শক্তিশালী হতে হবে। ধীরে ধীরে লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন ছোট পদক্ষেপ নিন। প্রতিদিন সকালে বা রাতে নিজের লক্ষ্য নিয়ে ধ্যান করুন এবং নিজেকে বলুন, আমি ধাপে ধাপে আমার স্বপ্ন অর্জন করছি। চূড়ান্ত শিক্ষা। লক্ষ্য নির্ধারণ মানে জীবনকে একটি উদ্দেশ্য দেওয়া। এটি শুধুমাত্র ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, বরং মানসিক শান্তি এবং আত্ম উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।
লক্ষ্য ছাড়া জীবন অস্থির, কিন্তু একটি স্পষ্ট লক্ষ্য থাকলে আপনি আপনার প্রতিদিনের কাজের মাধ্যমে জীবনের একটি স্থায়ী প্রভাব ফেলতে পারেন। অধ্যায় 2, ভয়কে জয় করো। টপিক: ভয় অতিক্রম। ভয় আমাদের জীবনের সবচেয়ে বড় বাধার মধ্যে একটি। এটি এমন একটি অনুভূতি যা মানুষকে স্থির করে রাখে, পদক্ষেপ নিতে বাধা দেয় এবং কখনো কখনো স্বপ্নকে অর্ধেকই থামিয়ে দেয়। ভয় সবসময় নেতিবাচক প্রভাব ফেলে না, কিছু ক্ষেত্রে এটি সতর্কতার সংকেত দেয়। কিন্তু যখন ভয় আমাদের সৃষ্টিশীলতা, আত্মবিশ্বাস এবং প্রচেষ্টাকে সীমিত করে, তখন এটি আমাদের বাধা হয়ে দাঁড়ায়। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে ভয়কে চিহ্নিত করে তা মোকাবেলা করে এবং শেষ পর্যন্ত জয় করা যায়। গল্প এবং উদাহরণ: একজন উদ্যোক্তা রিয়াজ ছোট ব্যবসা শুরু করতে চেয়েছিলেন। তার মনে ছিল যে ব্যর্থতা তার জন্য একটি বড় হুমকি। ভয় তাকে প্রথমে শুরু করতেই বাধা দিল। তার বন্ধু এবং পরিবার তাকে সাহস দেওয়ার চেষ্টা করলেও রিয়াজ দেরি করলেন। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন ভয়কে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবেন। তিনি প্রথমে ছোট ধাপগুলো নিলেন, যেমন ব্যবসার জন্য একটি পরিকল্পনা তৈরি, ছোট বিনিয়োগ এবং একটি সীমিত বাধার পরীক্ষা। প্রত্যেকটি ছোট পদক্ষেপ তার ভয়কে হ্রাস করল এবং ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়তে লাগল। 3 বছরের মধ্যে তার ব্যবসা সফল হয়ে উঠল এবং রিয়াজ বুঝতে পারল যে ভয় শুধু তখনই বাধা যদি আমরা তার মোকাবেলা না করি। প্র্যাকটিক্যাল টিপস: 1. ভয় চিহ্নিত করো। কোন পরিস্থিতিতে তুমি সবচেয়ে বেশি ভয় অনুভব করো? 2. ভয়কে ছোট অংশে ভাগ করো। বড় চ্যালেঞ্জকে ছোট পদক্ষেপে ভাগ করলে তা সহজে মোকাবেলা করা যায়। 3. পদক্ষেপ নেওয়া শুরু করো। প্রতিদিন একটি ছোট কাজ যা ভয়ের সঙ্গে সম্পর্কিত তা করো। 4. ইতিবাচক মনোভাব বজায় রাখো। ভয়ের মুখোমুখি দাঁড়ানোর সময় নিজের সাথে ইতিবাচক কথা বলো। 5. ব্যর্থতা শেখার সুযোগ হিসেবে নাও। যদি প্রথমবারে সফল না হও তা মানসিকভাবে গ্রহণ করো এবং পুনরায় চেষ্টা করো। 6. ভিজুয়ালাইজেশন ব্যবহার করো। নিজেকে কল্পনা করো কিভাবে তুমি ভয়কে জয় করছো এবং সফল হচ্ছ। মানসিক প্রস্তুতি: ভয় অতিক্রম করা মানে সাহসী হওয়া। এটি একটি ধাপে ধাপে প্রক্রিয়া। প্রথমে ভয়কে স্বীকৃতি দাও, বুঝতে চেষ্টা করো কেন তুমি ভয় পাচ্ছ। অনেক সময় ভয় কল্পনা বা অতীতের ব্যর্থতার স্মৃতির কারণে বাড়ে। এরপর ধীরে ধীরে ছোট পদক্ষেপ নাও। যেমন উদাহরণস্বরূপ, যদি তুমি পাবলিক স্পিকিংয়ে ভয় পাচ্ছ, প্রথমে নিজে নিজে কথা বলার অনুশীলন করো, তারপর বন্ধুর সামনে এবং ধীরে ধীরে ছোট গ্রুপের সামনে। গভীর আলোচনা: ভয় আমাদের মস্তিষ্কের প্রাকৃতিক প্রতিক্রিয়া। ফাইট বা ফ্লাইট রিয়াকশন আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে, কিন্তু আধুনিক জীবনে ভয় প্রায়শই বাস্তব নয়। অনেক সময় আমরা ভবিষ্যতের সম্ভাব্য নেতিবাচক ফলাফলের জন্য উদ্বিগ্ন হই। এই ভয়কে চিনতে পারলে আমরা তা মোকাবেলা করতে পারি। উদাহরণস্বরূপ, একজন শিক্ষার্থী পরীক্ষা ব্যর্থতার ভয়ে প্রস্তুতি এড়িয়ে যায়। আসলে ব্যর্থতার সম্ভাবনা চিন্তাভাবনা থেকে নয়, প্রতিদিনের প্রস্তুতি এবং ছোট ধাপ গ্রহণের মাধ্যমে সে তার ভয় জয় করতে পারে। আত্ম উপদেশ এবং অনুপ্রেরণা: প্রতিদিন সকালে নিজেকে বলুন, আমি আমার ভয়কে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছি। প্রতিটি ছোট পদক্ষেপ আমাকে শক্তিশালী করছে। ধ্যান এবং গভীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানসিক শান্তি অর্জন করা যায়। প্রতিদিন একটি ছোট পদক্ষেপ নাও যা ভয়ের সঙ্গে সম্পর্কিত। যেমন যদি তুমি নতুন কিছু শুরু করতে ভয় পাচ্ছ, প্রথমে গবেষণা করো, পরিকল্পনা বানাও এবং ছোট পদক্ষেপে শুরু করো। চূড়ান্ত শিক্ষা: ভয়কে চিহ্নিত, মোকাবেলা এবং ধীরে ধীরে জয় করা সম্ভব। সাহস মানে ভয় না থাকা, বরং ভয়ের মুখোমুখি দাঁড়ানো। প্রতিটি ভয়ের সম্মুখীন হওয়া মানুষকে শক্তিশালী করে। এই অধ্যায়টি পাঠ করার পর পাঠক নিজেকে চ্যালেঞ্জ নিতে সাহসী এবং ভয়কে অতিক্রম করার জন্য প্রস্তুত মনে করবে। অধ্যায় 3, ক্ষুদ্র অভ্যাসে বড় পরিবর্তন। টপিক: অভ্যাস গঠন। ক্ষুদ্র অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনের বড় পরিবর্তনের মূল চাবিকাঠি। একটি ছোট অভ্যাস যদি নিয়মিতভাবে পালন করা হয়, তা ধীরে ধীরে বড় সফলতার দিকে নিয়ে যায়। যেমন প্রতিদিন মাত্র 10 মিনিট পড়াশোনা করলে 1 বছরে 1000-এর বেশি ঘন্টার জ্ঞান অর্জন সম্ভব। আমাদের মস্তিষ্ক ছোট কাজগুলোকে নিয়মিতভাবে পুনরাবৃত্তি করতে ভালোবাসে, যা বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করে। গল্প এবং উদাহরণ: সারা নামের একজন তরুণী প্রাথমিকভাবে প্রতিদিন 5 মিনিটের যোগব্যায়াম শুরু করেছিল। শুরুতে মনে হয়েছিল এটি খুবই ছোট কাজ, কিন্তু 1 বছর পরে তার ধৈর্য এবং স্থিতিশীলতার কারণে তার শারীরিক শক্তি এবং মানসিক শান্তি অনেক বৃদ্ধি পেয়েছে। ছোট পদক্ষেপগুলো অবিরাম পুনরাবৃত্তি বড় ফলাফল দেয়। প্র্যাকটিক্যাল টিপস: 1. প্রতিদিন একটি ছোট অভ্যাস শুরু করো। 2. অভ্যাস ট্র্যাকিংয়ের জন্য একটি জার্নাল বা অ্যাপ ব্যবহার করো। 3. অভ্যাসকে সময় ও পরিস্থিতির সঙ্গে সংযুক্ত করো, যেমন সকালবেলায় 10 মিনিট পড়াশোনা। 4. ছোট পুরস্কার দিয়ে নিজের মনোবল বাড়াও। 5. ধৈর্য ধরো, বড় পরিবর্তন সময় নিয়ে আসে। 6. নিয়মিত পুনর্মূল্যায়ন করো এবং প্রয়োজন হলে অভ্যাস সামঞ্জস্য করো।
মানসিকতা। ছোট অভ্যাসকে তুচ্ছ মনে করা যেতে পারে, কিন্তু এটি দীর্ঘমেয়াদী সফলতার ভিত্তি। প্রতিদিনের ছোট পদক্ষেপগুলো মস্তিষ্কে স্বাভাবিক রূপে রূপান্তরিত হয়। যখন এই অভ্যাসগুলো নিয়মিতভাবে পালিত হয়, তখন তারা আত্মনিয়ন্ত্রণ, সময় ব্যবস্থাপনা এবং লক্ষ্য অর্জনে সহায়ক হয়। চূড়ান্ত শিক্ষা: ক্ষুদ্র অভ্যাস কখনো ছোট নয়, এটি আমাদের জীবনের বড় পরিবর্তন আনে। পাঠককে অনুপ্রাণিত করা হয় প্রতিদিন একটি ছোট অভ্যাসে শুরু করতে এবং ধৈর্য ধরে তা বজায় রাখতে। এরপর অধ্যায় 4, ব্যর্থতাকে শেখার সুযোগে পরিণত করো। টপিক: ব্যর্থতা থেকে শেখা। ব্যর্থতা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল শেষ নয়, বরং শেখার একটি সুযোগ। প্রতিটি ব্যর্থতা আমাদের শক্তি, মনোভাব এবং জ্ঞান বাড়ায়। যারা ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে তারা শেষ পর্যন্ত সফল হয়। গল্প এবং উদাহরণ: থমাস এডিসনের অন্যাভনী যাত্রা ব্যর্থতার উদাহরণ। তিনি হাজারেরও বেশি ব্যর্থতার মুখোমুখি হয়েছিলেন, কিন্তু প্রতিটি ব্যর্থতা তাকে শিক্ষিত করেছিল। তার শক্তি এবং ধৈর্যের কারণে তিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে সক্ষম হন। ব্যর্থতা তাকে ভয়ঙ্কর কিছু মনে হয়নি, বরং এটি ছিল শেখার উপায়। প্র্যাকটিক্যাল টিপস: 1. ব্যর্থতাকে মানসিকভাবে গ্রহণ করো। 2. প্রতিটি ব্যর্থতার বিশ্লেষণ করো। কেন ব্যর্থ হলো, কি শিখেছ? 3. পুনরায় চেষ্টা করার পরিকল্পনা করো। 4. ছোট লক্ষ্য দিয়ে আত্মবিশ্বাস পুনরুদ্ধার করো। 5. ইতিবাচক পরিবেশে থাকো যা শেখার প্রক্রিয়াকে উৎসাহ দেয়। মানসিকতা: ব্যর্থতা কোনো মানুষকে নির্ধারণ করে না, বরং মানুষ তার প্রতিক্রিয়া দ্বারা নির্ধারিত হয়। যারা ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে এবং পুনরায় চেষ্টা করে তারা শক্তিশালী, উদ্যমী এবং আত্মবিশ্বাসী হয়। চূড়ান্ত শিক্ষা: ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করুন। প্রতিটি ভুলকে শেখার সুযোগ বানান এবং নতুন উদ্যমে এগিয়ে যান। ব্যর্থতার ভয় কখনোই আপনাকে থামাতে দেবে না। অধ্যায় 5, সময়কে বন্ধু বানাও। টপিক: সময় ব্যবস্থাপনা। সময় সবচেয়ে মূল্যবান সম্পদ। একবার হারিয়ে গেলে কখনো ফিরে আসে না, তাই সময়কে বন্ধু হিসেবে ব্যবহার করা অপরিহার্য। সঠিক সময় ব্যবস্থাপনা আমাদের জীবনে স্থায়ী সাফল্য এবং শান্তি নিয়ে আসে। গল্প এবং উদাহরণ: মিনা একজন ব্যবসায়ী ছিলেন যিনি প্রায়ই তার সময় অপচয় করতেন। তার কাজে চাপ এবং ব্যর্থতার কারণে মানসিক চাপ বেড়ে গেল। পরে তিনি সময় ব্যবস্থাপনার পদ্ধতি শিখলেন: দৈনন্দিন রুটিন তৈরি, কাজের প্রায়োরিটি নির্ধারণ এবং সময়কে ব্লকে ভাগ করা। ধীরে ধীরে তার কাজের দক্ষতা বৃদ্ধি পেল এবং মানসিক চাপ কমল। প্র্যাকটিক্যাল টিপস: 1. দৈনন্দিন সময়সূচি তৈরি করো। 2. কাজের প্রায়োরিটি লিস্ট বানাও। 3. সময় ব্লকিং পদ্ধতি ব্যবহার করো। 4. বিরতি সময় শিথিল হও। 5. অপ্রয়োজনীয় কাজ বা ব্যস্ততাকে বাদ দাও। 6. দৈনন্দিন ও সাপ্তাহিক অগ্রগতি মূল্যায়ন করো। মানসিকতা: সময়কে বন্ধু বানানো মানে প্রতিদিনের ছোট পদক্ষেপকে মূল্য দেওয়া। এটি আমাদের লক্ষ্য অর্জনের পথে অগ্রগতি নিশ্চিত করে এবং মানসিক শান্তি দেয়। চূড়ান্ত শিক্ষা: সময়কে বন্ধুর মতো ব্যবহার করুন, প্রতিটি মুহূর্তকে মূল্য দিন এবং দৈনন্দিন কাজের মাধ্যমে বড় পরিবর্তন আনুন। অধ্যায় 6, ইতিবাচক মানুষের সঙ্গে থাকো। টপিক: ইতিবাচক পরিবেশ। জীবনে আমাদের চারপাশের মানুষের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ইতিবাচক, উৎসাহী এবং উদ্যমী, তাদের সঙ্গে সময় কাটানো আমাদের মনোবল, চিন্তাভাবনা এবং জীবনের মান বাড়ায়। নেতিবাচক মানুষ বা পরিবেশ আমাদের প্রেরণা হ্রাস করে, ভয় এবং সন্দেহ বাড়ায়। তাই ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটানো একটি অপরিহার্য কৌশল। গল্প এবং উদাহরণ: রাহুল একদিন তরুণ উদ্যোক্তা ছিলেন। তার প্রাথমিক সময়ে তিনি কিছু নেতিবাচক বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাতেন। তারা তাকে উৎসাহ দেয় না, বরং নতুন ধারণা বা উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলত। রাহুল লক্ষ্য করলেন যে তার মনোবল প্রতিদিন কমছে এবং নতুন উদ্যোগ নিতে ভয় পাচ্ছে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটাবেন। তিনি এমন বন্ধু এবং মেন্টরের সঙ্গে যোগ দিলেন যারা তাকে অনুপ্রাণিত করে, নতুন ধারণা শেখায় এবং চ্যালেঞ্জ মোকাবেলায় উৎসাহ দেয়। কয়েক মাসের মধ্যে তার উদ্ভাবনী শক্তি বাড়ল, আত্মবিশ্বাস ফিরে এলো এবং তার ব্যবসা সফলভাবে এগোতে লাগল। প্র্যাকটিক্যাল টিপস: ইতিবাচক মানুষ চিহ্নিত করো, যারা আপনাকে উৎসাহ দেয় এবং সমর্থন করে। নেতিবাচক মানুষের সঙ্গে সীমিত যোগাযোগ রাখো। 3. নিজের চারপাশে প্রেরণামূলক পরিবেশ তৈরি করো, যেমন বই, পডকাস্ট, ভিডিও ইত্যাদি। 4. মেন্টর বা রোল মডেল খুঁজে তাদের সঙ্গে নিয়মিত সংযোগ রাখো। 5. ইতিবাচক গ্রুপে অংশগ্রহণ করো, যেমন সৃজনশীল ক্লাস বা স্বেচ্ছাসেবক কার্যক্রম। 6. নিজের ইতিবাচক প্রভাবও বাড়াও, অন্যদের উৎসাহ দিয়ে তাদের জীবন উন্নত করো। মানসিকতা:
ইতিবাচক মানুষের সঙ্গে থাকা শুধু আনন্দদায়ক নয়, এটি আমাদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং মানসিক শক্তি বাড়ায়। মানুষের প্রভাব শক্তিশালী, একে আমরা অবচেতনভাবে গ্রহণ করি। ইতিবাচক মানুষ আমাদের চিন্তাভাবনা এবং আচরণে প্রভাব ফেলে, ফলে আমরা আরও লক্ষ্যমুখী, উদ্যমী এবং সুখী হই। গভীর বিশ্লেষণ। মানুষের চারপাশের পরিবেশ তাদের ব্যক্তিত্ব, চিন্তাভাবনা এবং আচরণের উপর প্রভাব ফেলে। যারা নেতিবাচক, সমালোচনাত্মক বা হীনমন্যতার সঙ্গে থাকে তারা আমাদের শক্তি খরচ করে, আত্মবিশ্বাস কমায় এবং মনোবল হ্রাস করে। অন্যদিকে যারা সমর্থক, উৎসাহী এবং ইতিবাচক তারা আমাদের প্রেরণা বাড়ায়, নতুন চিন্তা ও উদ্ভাবনকে উৎসাহিত করে। উদাহরণস্বরূপ, একটি ছাত্র যদি প্রেরণামূলক বন্ধুদের সঙ্গে সময় কাটায় তার পড়াশোনা এবং উদ্যম বৃদ্ধি পায়। আত্ম উপদেশ এবং অনুপ্রেরণা। প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটাচ্ছি এবং আমার জীবনকে শক্তিশালী করছি। ধ্যান এবং নিজের চারপাশ পর্যবেক্ষণ করলে বোঝা যায় কোন মানুষ বা পরিবেশ আমাদের বৃদ্ধি করছে। ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটানো মানে শুধু আনন্দ নয়, এটি আমাদের লক্ষ্য অর্জনের পথে সহায়ক। চূড়ান্ত শিক্ষা। পরিবেশ এবং মানুষের প্রভাব আমাদের জীবনের মান নির্ধারণ করে। ইতিবাচক মানুষের সঙ্গে থাকো, নেতিবাচক প্রভাব সীমিত করো এবং নিজের মনোবল এবং উদ্যম বাড়াও। প্রতিদিনের ছোট পদক্ষেপগুলো দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে সাহায্য করে। অধ্যায় 7, নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দাও। টপিক: স্বাস্থ্য সচেতনতা। স্বাস্থ্য জীবনের সবচেয়ে বড় সম্পদ। শারীরিক এবং মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে তবে কোনো সাফল্য বা অর্জন দীর্ঘস্থায়ী হয় না। তাই নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া অপরিহার্য। স্বাস্থ্য শুধুমাত্র শারীরিক শক্তি নয়, এটি আমাদের মনোবল, উদ্যম, মনোযোগ এবং জীবনের মানও নির্ধারণ করে। গল্প এবং উদাহরণ। সুমিতা একজন তরুণ পেশাজীবী। তার কাজের চাপ এবং ব্যস্ততার কারণে সে শারীরিক ব্যায়াম ও সুষম খাদ্যকে অবহেলা করত। একসময় তার শারীরিক সমস্যা দেখা দিল, মানসিক চাপ বৃদ্ধি পেল এবং কাজের দক্ষতাও কমল। তখন তিনি সিদ্ধান্ত নিলেন স্বাস্থ্যকে প্রথম স্থানে রাখবেন। তিনি প্রতিদিন 30 মিনিট হাঁটাহাঁটি শুরু করলেন, সুষম খাদ্য গ্রহণ করলেন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করলেন। কয়েক মাসের মধ্যে তার শক্তি, মনোবল এবং কাজের দক্ষতা পুনরুদ্ধার হলো। এই গল্প প্রমাণ করে যে স্বাস্থ্যকে গুরুত্ব না দিলে জীবনের অন্যান্য ক্ষেত্রে সাফল্য স্থায়ী হয় না। প্র্যাকটিক্যাল টিপস: সুষম খাদ্য গ্রহণ করো, ফল, শাকসবজি, প্রোটিন এবং পর্যাপ্ত পানি। নিয়মিত ব্যায়াম করো, দিনে অন্তত 30 মিনিট হাঁটাহাঁটি বা জিম। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করো, 7 থেকে 8 ঘন্টা। মানসিক চাপ কমানোর জন্য ধ্যান, যোগব্যায়াম বা শীতলীকরণ অনুশীলন করো। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করো, ব্লাড প্রেশার, সুগার, হরমোন ইত্যাদি। খারাপ অভ্যাস যেমন অতিরিক্ত চিনি বা ফাস্টফুড কমাও। মানসিকতা: স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া মানে নিজের জীবনকে মূল্য দেওয়া। যখন আমরা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে সুরক্ষিত রাখি তখন আমরা আমাদের কাজ, সম্পর্ক এবং লক্ষ্য অর্জনে আরও সক্রিয় এবং উদ্যমী হই। স্বাস্থ্য উন্নত হলে আমরা জীবনের আনন্দ এবং কার্যকারিতা অনুভব করি। গভীর বিশ্লেষণ। শারীরিক এবং মানসিক স্বাস্থ্য একে অন্যের সঙ্গে সংযুক্ত। শারীরিকভাবে সুস্থ থাকলে মানসিক চাপ কম হয় এবং মানসিকভাবে শান্ত থাকলে শারীরিক রোগের ঝুঁকি কমে যায়। যেমন নিয়মিত ব্যায়াম শুধু ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে না, এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়, দুশ্চিন্তা হ্রাস করে এবং মনোবল বাড়ায়। খাদ্যাভ্যাস, ঘুম এবং শারীরিক অনুশীলন একে অন্যের সঙ্গে সঠিক সমন্বয় বজায় রাখলে জীবনকে আরও প্রাণবন্ত করে তোলে। আত্ম উপদেশ এবং অনুপ্রেরণা। প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি আমার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিচ্ছি, প্রতিটি ছোট পদক্ষেপ আমাকে শক্তিশালী করছে। স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া মানে শুধু দীর্ঘ জীবন নয়, বরং প্রতিদিনের জীবনের মান বৃদ্ধি করা। স্বাস্থ্য সচেতনতা আমাদের প্রতিদিনের কাজের দক্ষতা, সৃজনশীলতা এবং সুখ বাড়ায়। চূড়ান্ত শিক্ষা: স্বাস্থ্য জীবনের মূল চাবিকাঠি। নিজের শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখা, সুষম খাদ্য গ্রহণ করা, নিয়মিত ব্যায়াম করা এবং মানসিক চাপ কমানো দীর্ঘমেয়াদী সাফল্য এবং সুখ নিশ্চিত করে। প্রতিদিন ছোট পদক্ষেপ নাও, স্বাস্থ্যকে অগ্রাধিকার দাও এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আরও প্রাণবন্ত করো। অধ্যায় 8, ধৈর্য এবং দৃঢ়তার শক্তি। টপিক: ধৈর্য ও দৃঢ়তা বিকাশ। জীবনের যে কোনো বড় লক্ষ্য অর্জনের জন্য ধৈর্য এবং দৃঢ়তা অপরিহার্য। দ্রুত ফলাফলের আশা এবং তৎক্ষণাৎ সাফল্য প্রায়শই হতাশার জন্ম দেয়। যারা ধৈর্য ধরে, পরিকল্পিতভাবে এবং দৃঢ়ভাবে এগোতে পারে তারাই শেষ পর্যন্ত বড় সাফল্য অর্জন করে। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, এটি একটি মানসিক শক্তি যা চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে এবং প্রতিবন্ধকতা অতিক্রম করতে সাহায্য করে। গল্প ও উদাহরণ। সোহিনী একজন উদ্যোক্তা ছিলেন। তার ব্যবসার শুরুতে একাধিক ব্যর্থতার মুখোমুখি হয়। প্রথম কয়েক মাসে লাভের পরিবর্তে ক্ষতি হলো, সরবরাহে সমস্যা হলো এবং
বাজারে প্রতিযোগিতা কঠিন হলো। অনেকেই তাকে হাল ছেড়ে দেওয়ার পরামর্শ দিল, কিন্তু সোহিনী ধৈর্য ধরলেন এবং তার পরিকল্পনা পুনর্মূল্যায়ন করলেন। ছোট ছোট পদক্ষেপ নিলেন, গ্রাহকের প্রতিক্রিয়া মনোযোগ দিয়ে বিশ্লেষণ করলেন এবং দলের দক্ষতা বৃদ্ধি করলেন। 1 বছরের মধ্যে তার ব্যবসা সফল হলো। এই গল্প প্রমাণ করে যে ধৈর্য এবং দৃঢ়তা ছাড়া বড় সাফল্য সম্ভব নয়। প্র্যাকটিক্যাল টিপস: 1. প্রতিদিন ছোট ছোট ধাপ নাও এবং সেগুলো নিয়মিত পালন করো। 2. চ্যালেঞ্জ ও সমস্যাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করো। 3. ব্যর্থতা মানে শেষ নয়, এটি শুধু একটি শিক্ষা। 4. দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করো এবং তা ছোট ধাপে ভাগ করো। 5. ইতিবাচক মানসিকতা বজায় রাখো এবং নিজেকে উৎসাহিত করো। 6. ধৈর্য ধরে পরিকল্পনা অনুযায়ী কাজ করো এবং তৎক্ষণাৎ ফলাফলের আশা করো না। মানসিকতা: ধৈর্য মানে সহনশীলতা এবং দৃঢ়তা মানে স্থায়ী সংকল্প। এই দুটি সমন্বয়ে মানুষ প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয়। জীবনের পথ সবসময় সরল নয়, বাধা, ব্যর্থতা এবং অসুবিধা অবধি থাকবে। এই সময়ে ধৈর্য ধরে এবং দৃঢ় মনোবল বজায় রাখা মানুষকে শক্তিশালী করে। গভীর বিশ্লেষণ: ধৈর্য এবং দৃঢ়তার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। ধৈর্য মানে অপেক্ষা, কিন্তু সক্রিয় অপেক্ষা, অর্থাৎ সমস্যার সমাধান বা উন্নতির জন্য ধারাবাহিক প্রচেষ্টা। দৃঢ়তা মানে মানসিক স্থিতিশীলতা, যা প্রতিকূলতা সত্ত্বেও লক্ষ্য অর্জনে সাহায্য করে। উদাহরণস্বরূপ, একজন শিক্ষার্থী যদি পরীক্ষায় প্রথমবারে ব্যর্থ হয়, তবে ধৈর্য ধরে প্রস্তুতি অব্যাহত রাখলে এবং দৃঢ় মনোবল বজায় রাখলে সে শেষ পর্যন্ত সফল হয়। আত্ম উপদেশ ও অনুপ্রেরণা: প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি ধৈর্য এবং দৃঢ়তার সঙ্গে আমার লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছি। ধ্যান, গভীর শ্বাস প্রশ্বাস এবং ইতিবাচক ভিজুয়ালাইজেশন ব্যবহার করে মানসিক শক্তি বৃদ্ধি করা যায়। ধৈর্য এবং দৃঢ়তা শুধু ভ্রম পূরণের জন্য নয়, বরং মানসিক শান্তি এবং স্থায়ী আত্মবিশ্বাসের জন্য অপরিহার্য। চূড়ান্ত শিক্ষা: ধৈর্য এবং দৃঢ়তা ছাড়া বড় সাফল্য সম্ভব নয়। জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করো, ছোট ছোট পদক্ষেপ নিয়মিতভাবে পালন করো এবং দৃঢ় মনোবল বজায় রাখো। প্রতিটি ধৈর্যপূর্ণ প্রচেষ্টা আপনাকে আপনার লক্ষ্য ও স্বপ্নের আরও কাছে নিয়ে যাবে। অধ্যায় 9: সমস্যাকে সুযোগে পরিণত করো। টপিক: সমস্যার সমাধান ও সৃজনশীলতা। জীবনের প্রতিটি মানুষ সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি হয়, কিন্তু সফল মানুষরা সমস্যাকে শুধু বাধা হিসেবে দেখেন না, তারা সেটিকে একটি সুযোগে রূপান্তরিত করার চেষ্টা করে। সমস্যা আমাদের চিন্তা, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়। গল্প ও উদাহরণ: রানা একজন উদ্যোক্তা ছিলেন। তার ব্যবসা শুরুতে প্রচুর সমস্যার মুখোমুখি হয়। সরবরাহ সমস্যা, আর্থিক চাপ এবং বাজারে প্রতিযোগিতা কঠিন হল। অনেকেই মনে করল তার উদ্যোগ ব্যর্থ হবে, কিন্তু রানা প্রতিটি সমস্যাকে একটি নতুন সুযোগ হিসেবে গ্রহণ করলেন। সরবরাহ সমস্যার জন্য তিনি স্থানীয় সাপ্লায়ার খুঁজলেন, আর্থিক চাপ মোকাবিলায় নতুন বিনিয়োগ পরিকল্পনা করলেন এবং বাজারের চাহিদা অনুযায়ী পণ্যের ধরন পরিবর্তন করলেন। ফলাফল, তার ব্যবসা সফল হল এবং অন্যান্য প্রতিযোগীদের চেয়ে এগিয়ে গেল। এই গল্প প্রমাণ করে যে সমস্যাকে সুযোগে রূপান্তর করাই সফলতার চাবিকাঠি। প্র্যাকটিক্যাল টিপস: 1. প্রতিটি সমস্যাকে স্বীকার করো এবং তা বিশ্লেষণ করো। 2. সমস্যার পেছনের রুট কজ খুঁজে বের করো। 3. সৃজনশীল সমাধান খোঁজার চেষ্টা করো। 4. চ্যালেঞ্জকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করো। 5. সমস্যার সমাধানে ছোট ধাপে পদক্ষেপ নাও। 6. ইতিবাচক মানসিকতা বজায় রাখো এবং সমস্যাকে হতাশার নয়, সুযোগের দৃষ্টিকোণ থেকে দেখো। মানসিকতা: সমস্যাকে সুযোগে রূপান্তর করার মানসিকতা সফলতার মূল চাবিকাঠি। যারা সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে, তারা আরও উদ্ভাবনী, ধৈর্যশীল এবং দৃঢ় হয়। সমস্যা আমাদের সীমাবদ্ধতাকে চিহ্নিত করে এবং আমাদের নতুন দক্ষতা বিকাশ করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, একজন শিক্ষার্থী যদি পরীক্ষায় বা প্রকল্পে সমস্যার সম্মুখীন হয়, সে যদি হতাশা এবং হাল ছেড়ে দেয়, তবে সে পিছিয়ে পড়ে। কিন্তু সে যদি সমস্যার বিশ্লেষণ করে, নতুন কৌশল গ্রহণ করে এবং চেষ্টা চালিয়ে যায়, তবে সে আরও শক্তিশালী হয় এবং সফল হয়। আত্ম উপদেশ ও অনুপ্রেরণা: প্রতিদিন সকালে নিজেকে বলো, প্রত্যেকটি সমস্যা আমাকে শেখার সুযোগ দিচ্ছে। আমি ধৈর্য ও সৃজনশীলতার মাধ্যমে এগুলো অতিক্রম করছি।
গভীর শ্বাস-প্রশ্বাস এবং ধ্যান ব্যবহার করে মানসিক শান্তি বজায় রাখো। সমস্যাকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখার অভ্যাস গড়ে তোলো। চূড়ান্ত শিক্ষা: সমস্যা আমাদের জীবনের অংশ, কিন্তু সমস্যাকে সুযোগে রূপান্তর করাই সফলতার চাবিকাঠি। প্রতিটি চ্যালেঞ্জকে শেখার, বৃদ্ধি ও উদ্ভাবনের সুযোগ হিসেবে গ্রহণ করো। সমস্যার সঙ্গে সাহসী, ধৈর্যশীল ও সৃজনশীলভাবে মোকাবিলা করো এবং দেখবে যে প্রতিটি সমস্যা তোমাকে আরও শক্তিশালী এবং অভিজ্ঞ করে তোলে। অধ্যায় 10: নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দাও। টপিক: স্বপ্ন বাস্তবায়ন। প্রতিটি মানুষ জীবনে কিছু স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন দেখা সহজ, সেগুলো বাস্তবে রূপ দেওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্বপ্ন বাস্তবায়ন মানে কেবল কল্পনা করা নয়, এটি পরিকল্পনা, ধৈর্য, কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতার সমন্বয়। যারা শুধু স্বপ্ন দেখে এবং পদক্ষেপ নেয় না, তারা সাফল্য পান না। যারা পরিকল্পনা করে, ছোট ছোট ধাপ নেয় এবং অবিরাম প্রচেষ্টা চালায়, তারাই শেষ পর্যন্ত স্বপ্ন বাস্তবায়িত করতে পারে। অমিত একজন তরুণ ইদোভাবক। তিনি ছোটবেলা থেকে একজন ইদোভাবক হতে চাইতেন, কিন্তু তার পরিবার এবং বন্ধুরা তাকে সমর্থন করত না। কলেজে পড়াশোনার পাশাপাশি তিনি নিজের স্বপ্নের ওপর কাজ করতে শুরু করলেন। রাতের অন্ধকারে ল্যাবা বাড়ির ছোট ঘরে গবেষণা চলত, প্রায়শই ব্যর্থতা এবং হতাশার মুখোমুখি হতে হয়। কিন্তু অমিত ধৈর্য হারাননি। ছোট ছোট পদক্ষেপ, নির্ধারিত লক্ষ্য এবং ইতিবাচক মানসিকতা তাকে এগিয়ে নিয়ে গেল। কয়েক বছর পর তিনি তার ইদোভাবনী পণ্য বাজারে আনলেন এবং বড় সাফল্য অর্জন করলেন। এই গল্প প্রমাণ করে যে স্বপ্ন বাস্তবায়ন করা শুধুমাত্র চেষ্টার ফল নয়, এটি ধৈর্য, পরিকল্পনা এবং দৃঢ়তার ফল। প্র্যাকটিক্যাল টিপস: 1. স্বপ্নকে স্পষ্টভাবে চিহ্নিত করো, কোন ক্ষেত্রে তুমি সফল হতে চাও। 2. স্মার্ট লক্ষ্য ব্যবহার করে স্বপ্নকে ছোট ছোট ধাপে ভাগ করো। 3. প্রতিদিন স্বপ্নের জন্য অন্তত একটি পদক্ষেপ নাও। 4. ব্যর্থতা বা চ্যালেঞ্জে হতাশ হয় না, তা শেখার সুযোগ হিসেবে গ্রহণ করো। 5. অতিবাচক মানুষের এবং পরিবেশের সঙ্গে সময় কাটাও। 6. নিজের অগ্রগতি পর্যবেক্ষণ করো এবং প্রয়োজনীয় পরিবর্তন করো। 7. ভিজুয়ালাইজেশন ও ধ্যান ব্যবহার করে স্বপ্নকে জীবন্ত করো। 8. নিজের স্বপ্নের জন্য প্রয়োজনীয় দক্ষতা শেখো। 9. সময়কে মূল্য দাও এবং প্রতিদিনকের কাজকে স্বপ্নের দিকে নিয়ে যাও। 10. ধৈর্য ও দৃঢ়তা বজায় রাখো, দীর্ঘমেয়াদী প্রচেষ্টার সফলতার চাবিকাঠি। মানসিকতা: স্বপ্ন বাস্তবায়নের জন্য ধৈর্য, দৃঢ়তা, ইতিবাচক মানসিকতা এবং সৃজনশীলতা অপরিহার্য। শুধুমাত্র স্বপ্ন দেখলে কাজ হবে না, কাজের পরিকল্পনা এবং পদক্ষেপ নেওয়া আবশ্যক। ধীরে ধীরে ছোট পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বড় স্বপ্ন বাস্তবায়িত হয়। উদাহরণস্বরূপ, একজন শিক্ষার্থী যদি শিক্ষক হতে চায়, তাহলে তার প্রতিদিন পড়াশোনা, ক্লাসের প্রস্তুতি এবং শিক্ষণ অনুশীলনী তাকে তার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাবে। গভীর বিশ্লেষণ: স্বপ্ন বাস্তবায়ন মানে মানসিক শক্তি এবং কার্যকর পরিকল্পনার সমন্বয়। অনেক সময় আমরা স্বপ্ন দেখি, কিন্তু তৎক্ষণাৎ ফলাফলের আশা করি, কিন্তু বাস্তবতা হলো দীর্ঘমেয়াদী প্রচেষ্টা প্রয়োজন। স্বপ্ন বাস্তবায়নের পথে বাধা, ব্যর্থতা এবং চ্যালেঞ্জ আসবেই। এই সময় আমাদের মানসিক দৃঢ়তা, ধৈর্য এবং সমস্যা সমাধানের দক্ষতা ব্যবহার করতে হবে। স্বপ্ন বাস্তবায়ন করা মানে নিজের প্রতিদিনের কাজকে লক্ষ্যমুখী করা। আত্ম উপদেশ ও অনুপ্রেরণা: প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি আমার স্বপ্নের দিকে পদক্ষেপ নিচ্ছি। প্রতিটি ছোট প্রচেষ্টা আমাকে আমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে। প্রতিদিন ধ্যান, গভীর শ্বাস-প্রশ্বাস এবং ইতিবাচক ভিজুয়ালাইজেশন ব্যবহার করো। ছোট ছোট অর্জন উদ্দীপনা বৃদ্ধি করে, যা বড় স্বপ্ন অর্জনের পথে সাহায্য করে। চূড়ান্ত শিক্ষা: স্বপ্ন দেখো, পরিকল্পনা করো, প্রতিদিন পদক্ষেপ নাও, ধৈর্য ধরো এবং দৃঢ় মনোবল বজায় রাখো। প্রতিটি চ্যালেঞ্জকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করো এবং সমস্যাকে সুযোগে রূপান্তর করো। ইতিবাচক মানুষের সঙ্গে থাকো, স্বাস্থ্যে প্রাধান্য দাও এবং ছোট ছোট অভ্যাসের মাধ্যমে বড় পরিবর্তন আনো। স্বপ্ন বাস্তবায়ন একটি দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু সঠিক মানসিকতা, পরিকল্পনা এবং প্রচেষ্টার মাধ্যমে তা সম্ভব। জীবনের প্রতিটি দিনকে স্বপ্ন পূরণের দিকে নিয়ে যাও এবং দেখবে তুমি নিজের লক্ষ্য অর্জন করছো। অধ্যায় 11: নিজের ক্ষমতায় বিশ্বাস রাখো। টপিক: আত্মবিশ্বাস ও ক্ষমতা বিকাশ। জীবনে সফল হওয়ার জন্য নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস আমাদের সাহস, উদ্যম ও সৃজনশীলতা বাড়ায়। যারা নিজের ক্ষমতায় বিশ্বাস রাখে, তারা চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। গল্প ও উদাহরণ: আরিফ একজন তরুণ উদ্যোক্তা। তার পরিবার এবং বন্ধুদের মধ্যে কেউ তার উদ্যোগের প্রতি সমর্থন দেখায়নি, কিন্তু আরিফ নিজের ক্ষমতায় বিশ্বাস রেখেছিল। প্রতিদিন তিনি নতুন ধারণা নিয়ে কাজ করতেন, ব্যর্থতার মুখোমুখি হলেও হাল ছাড়তেন না। কয়েক বছরের কঠোর পরিশ্রমের পর তিনি সফল উদ্যোগী হয়ে ওঠেন। এই গল্প প্রমাণ করে যে নিজের ক্ষমতায় বিশ্বাস রাখার মাধ্যমে মানুষ বড় সাফল্য অর্জন করতে পারে। প্র্যাকটিক্যাল টিপস: 1. প্রতিদিন নিজেকে ইতিবাচক কথা বলো, আমি পারি,
2 নিজের শক্তি এবং দুর্বলতা চিহ্নিত করো। 3 ছোট ছোট লক্ষ্য অর্জন করে আত্মবিশ্বাস বৃদ্ধি করো। 4 নেতিবাচক চিন্তা দূরে রাখো। 5 অতিবাচক মানুষের 5 ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটাও। 6 নতুন চ্যালেঞ্জ গ্রহণ করো এবং ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নাও। মানসিকতা নিজের ক্ষমতায় বিশ্বাস রাখা মানে নিজের মূল্য এবং দক্ষতা চেনা। এটি আমাদের সাহস এবং উদ্যম বাড়ায়। আত্মবিশ্বাস ছাড়া বড় চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন। যারা বিশ্বাস রাখে তারা ব্যর্থতার মুখোমুখি হলেও অবিচল থাকে। গভীর বিশ্লেষণ আত্মবিশ্বাস আমাদের চিন্তা ভাবনা, মনোবল এবং সৃজনশীলতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আত্মবিশ্বাসী মানুষ ঝুঁকি নিতে এবং নতুন সুযোগ গ্রহণ করতে বেশি সক্ষম। উদাহরণস্বরূপ একজন শিক্ষার্থী যদি নিজের দক্ষতায় বিশ্বাস রাখে, সে পরীক্ষায় আত্মবিশ্বাসী হয় এবং ভালো ফলাফল পায়। আত্ম উপদেশ ও অনুপ্রেরণা প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি আমার ক্ষমতায় বিশ্বাস রাখি, প্রতিটি পদক্ষেপ আমাকে আরও শক্তিশালী করছে। ধ্যান এবং ইতিবাচক ভিজুয়ালাইজেশন ব্যবহার করে মানসিক শক্তি বৃদ্ধি করো। চূড়ান্ত শিক্ষা নিজের ক্ষমতায় বিশ্বাস রাখো, নিজের দক্ষতা চিনি, ইতিবাচক পরিবেশে থাকো এবং প্রতিদিন ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাও। বিশ্বাসই আমাদের জীবনের বড় সাফল্যের চাবিকাঠি। অধ্যায় 12 ধৈর্য ধরে লক্ষ্য অর্জন। টপিক লক্ষ্য নির্ধারণ এবং স্থায়ী প্রচেষ্টা। জীবনে বড় সাফল্য অর্জনের জন্য লক্ষ্য নির্ধারণ এবং ধৈর্য ধরে প্রচেষ্টা অপরিহার্য। শুধু স্বপ্ন দেখা বা ইচ্ছা থাকা যথেষ্ট নয়, নির্ধারিত লক্ষ্য অনুযায়ী ধারাবাহিকভাবে কাজ করা গুরুত্বপূর্ণ। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, বরং সক্রিয়ভাবে প্রতিদিন ছোট পদক্ষেপ নেওয়া। ঋতু একজন ছাত্রীর গল্প। সে মেডিকেলে পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু শুরুতে তার প্রস্তুতি অপ্রতুল ছিল। প্রথমবারের পরীক্ষায় সে ভালো ফলাফল পায়নি। অনেকে তাকে হাল ছাড়ার পরামর্শ দিল, কিন্তু ঋতু ধৈর্য ধরে পড়াশোনা চালিয়ে গেল। তার দুর্বল বিষয়গুলিতে মনোযোগ দিল এবং পরিকল্পিতভাবে প্রস্তুতি নিল। পরবর্তী পরীক্ষায় সে প্রথম স্থান অর্জন করল। এই গল্প প্রমাণ করে যে ধৈর্য ধরে পরিকল্পিত প্রচেষ্টা সফলতার মূল চাবিকাঠি। প্র্যাকটিক্যাল টিপস 1 বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করো। 2 প্রতিদিন ছোট পদক্ষেপ নাও এবং তা নিয়মিত পালন করো। 3 ব্যর্থতা মানে শেষ নয়, শেখার সুযোগ হিসেবে গ্রহণ করো। 4 ইতিবাচক পরিবেশ এবং মানুষের সঙ্গে সময় কাটাও। 5 অগ্রগতি পর্যবেক্ষণ করো এবং প্রয়োজনীয় সমন্বয় করো। 6 ধৈর্য এবং দৃঢ় মনোবল বজায় রাখো। 7 নিজের প্রচেষ্টার প্রতি আস্থা রাখো। মানসিকতা ধৈর্য ধরে লক্ষ্য অর্জনের মানসিকতা আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করে। এটি আমাদের স্থায়ী মনোবল, আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা বৃদ্ধি করে। যারা ধৈর্য ধরে প্রচেষ্টা চালায় তারা দীর্ঘমেয়াদী সফলতা পায়। গভীর বিশ্লেষণ লক্ষ্য নির্ধারণ এবং ধৈর্য ধরে কাজ করা জীবনের একটি গুরুত্বপূর্ণ নীতি। অনেক সময় মানুষ তৎক্ষণাৎ ফলাফলের আশা করে, যা হতাশার কারণ হয়। ধৈর্য ধরে পরিকল্পিতভাবে এবং ধারাবাহিকভাবে চেষ্টা করলে যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করা যায়। উদাহরণস্বরূপ একজন অ্যাথলিট যদি প্রতিদিন নিয়মিত প্রশিক্ষণ নেয়, তার পারফরম্যান্স ধীরে ধীরে বৃদ্ধি পায়। আত্ম উপদেশ এবং অনুপ্রেরণা প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি ধৈর্য ধরে আমার লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছি। নিজের অগ্রগতি মনোযোগ দিয়ে দেখো এবং প্রতিটি ছোট অর্জনকে উদযাপন করো। ধৈর্য ধরে চললে বড় সাফল্য অবধারিত। চূড়ান্ত শিক্ষা লক্ষ্য নির্ধারণ করো, ধৈর্য ধরে পরিকল্পিত প্রচেষ্টা চালাও এবং প্রতিটি চ্যালেঞ্জকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করো। ধারাবাহিক প্রচেষ্টা এবং দৃঢ় মনোবলই দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি। অধ্যায় 13 ইতিবাচক চিন্তা এবং মনোবল বৃদ্ধি। টপিক ইতিবাচক মানসিকতা। জীবনে যে কোনো সাফল্য অর্জনের জন্য ইতিবাচক চিন্তা অপরিহার্য। আমাদের চিন্তাভাবনা আমাদের মনোবল, কর্মক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের উপর সরাসরি প্রভাব ফেলে। নেতিবাচক চিন্তা হতাশা, আত্মবিশ্বাসহীনতা এবং সৃজনশীলতা কমিয়ে দেয়, কিন্তু ইতিবাচক চিন্তা আমাদের উদ্যম, আত্মবিশ্বাস এবং মনোবল বৃদ্ধি করে। গল্প এবং উদাহরণ সায়নী একজন তরুণ উদ্যোক্তা। তার প্রথম উদ্যোগ ব্যর্থ হলে সে হতাশ হয়ে পড়েছিল, কিন্তু সে ধীরে ধীরে নেতিবাচক চিন্তা কমিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করল। সে প্রতিদিন নিজের অর্জন ও ছোট সাফল্যগুলির প্রতি মনোযোগ দিল। তার ইতিবাচক চিন্তা ও দৃঢ় মনোবল তাকে নতুন উদ্যোগে
আরও শক্তিশালীভাবে এগিয়ে নিয়ে গেল। কয়েক বছরের মধ্যে সে সফল উদ্যোক্তা হয়ে উঠল। এই গল্প প্রমাণ করে যে ইতিবাচক চিন্তা ও মনোবল বৃদ্ধি ছাড়া দীর্ঘমেয়াদী সাফল্য সম্ভব নয়। প্র্যাকটিক্যাল টিপস: 1. প্রতিদিন ইতিবাচক অন্তর্দৃষ্টি চর্চা করো। নিজের সফলতা এবং শক্তির দিকে মনোযোগ দাও। 2. নেতিবাচক সংবাদ, আলোচনা বা মানুষ থেকে দূরে থাকো। 3. ইতিবাচক মানুষ এবং পরিবেশে নিজেকে ঘিরে রাখো। 4. ধ্যান এবং গভীর শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানসিক শান্তি বজায় রাখো। 5. ইতিবাচক আত্ম-উক্তি বা অ্যাফার্মেশন ব্যবহার করো। আমি পারি, আমি সক্ষম। 6. ছোট ছোট অর্জন উদ্যাপন করো যা মনোবল বৃদ্ধি করে। 7. সমস্যাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করো। 8. দৈনন্দিন কার্যক্রমে আনন্দ এবং কৃতজ্ঞতা চর্চা করো। মানসিকতা: ইতিবাচক চিন্তা মানে শুধু সুখী হওয়া নয়, এটি আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং সৃজনশীলতা বৃদ্ধি করে। নেতিবাচক চিন্তা আমাদের স্থবির করে দেয়, কিন্তু ইতিবাচক চিন্তা আমাদের উদ্যমী, দৃঢ় এবং লক্ষ্যনিষ্ঠ করে তোলে। গভীর বিশ্লেষণ: মনের শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ইতিবাচক চিন্তা চর্চা করে তারা সমস্যাকে সম্ভাবনা হিসেবে দেখেন এবং সহজে হতাশ হন না। নেতিবাচক চিন্তা আমাদের আত্মবিশ্বাস এবং মনোবল কমায়, যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। উদাহরণস্বরূপ, একজন শিক্ষার্থী যদি পরীক্ষা নিয়ে নেতিবাচক চিন্তা করে সে সফল হতে পারে না, কিন্তু ইতিবাচক চিন্তা ও প্রস্তুতি তাকে আত্মবিশ্বাসী করে এবং ভালো ফলাফল দেয়। আত্ম উপদেশ ও অনুপ্রেরণা: প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি ইতিবাচক চিন্তায় বিশ্বাস করি, আমি শক্তিশালী এবং সফল হতে সক্ষম। ধ্যান, অ্যাফার্মেশন ও কৃতজ্ঞতার চর্চা করে মনোবল বাড়াও। প্রতিটি চ্যালেঞ্জকে শেখার এবং শক্তি অর্জনের সুযোগ হিসেবে গ্রহণ করো। চূড়ান্ত শিক্ষা: ইতিবাচক চিন্তা এবং মনোবল বৃদ্ধি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনের মূল চাবিকাঠি। নেতিবাচকতা দূরে রেখে ইতিবাচক মানুষ ও পরিবেশে নিজেকে ঘিরে রাখো এবং প্রতিদিনের ছোট অর্জনগুলো উদযাপন করো। ধীরে ধীরে তোমার মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যা বড় স্বপ্ন ও লক্ষ্য অর্জনে সহায়ক হবে। অধ্যায় 14: সময় ব্যবস্থাপনা এবং প্রাধান্য নির্ধারণ। টপিক: সময়কে কার্যকরভাবে ব্যবহার করা। জীবনের প্রতিটা মানুষকে সমান সময় দেওয়া হয়েছে, কিন্তু সফল মানুষরা জানে কিভাবে এই সময়কে কার্যকরভাবে ব্যবহার করতে হয়। সময় ব্যবস্থাপনা এবং প্রাধান্য নির্ধারণ মানে হলো গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করা, অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করা এবং প্রতিদিনের কার্যক্রমকে লক্ষ্য অনুযায়ী সাজানো। অর্ণব একজন তরুণ পেশাজীবী। তার দিনগুলো ব্যস্ত এবং এলোমেলো ছিল। কাজের চাপ, ব্যক্তিগত সময় এবং অপ্রয়োজনীয় কার্যক্রমের কারণে সে তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছিল। এরপর সে সময় ব্যবস্থাপনা শিখতে সিদ্ধান্ত নিল। প্রতিদিনের কাজগুলো প্রাধান্য অনুযায়ী সাজালো, টাইম ব্লকিং পদ্ধতি ব্যবহার করল এবং অপ্রয়োজনীয় কাজ কমালো। কয়েক মাসের মধ্যে তার কার্যক্ষমতা বৃদ্ধি পেল, স্ট্রেস কমল এবং লক্ষ্য অর্জনের পথে আরও সুসংগঠিত হল। এই গল্প প্রমাণ করে যে সময় ব্যবস্থাপনা জীবনের সাফল্যের একটি মূল চাবিকাঠি। প্র্যাকটিক্যাল টিপস: 1. প্রতিদিনের কাজের একটি তালিকা তৈরি করো। 2. গুরুত্বপূর্ণ কাজগুলো প্রথমে করো। 3. টাইম ব্লকিং পদ্ধতি ব্যবহার করো। নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজের জন্য রাখো। 4. অপ্রয়োজনীয় এবং সময় নষ্টকারী কাজগুলো কমাও। 5. বিরতি এবং বিশ্রামের জন্য নির্দিষ্ট সময় রাখো। 6. দৈনন্দিন সময় বিশ্লেষণ করো এবং অগ্রগতি পর্যবেক্ষণ করো। 7. বড় লক্ষ্যকে ছোট ছোট কার্যক্রমে ভাগ করো। 8. প্রযুক্তি বা অ্যাপ ব্যবহার করে সময় এবং কাজ ট্র্যাক করো। 9. সময়ের মূল্য বোঝো এবং তা অপচয় করো না। মানসিকতা: সময় ব্যবস্থাপনা মানে নিজের জীবনের প্রতি সম্মান এবং দায়িত্ব। যারা সময়কে কার্যকরভাবে ব্যবহার করে তারা কম চাপ অনুভব করে, বেশি উদ্যমী হয় এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সক্ষম হয়। সময় ব্যবস্থাপনা আমাদের মানসিক শান্তি এবং নিয়ন্ত্রণের অনুভূতি দেয়। গভীর বিশ্লেষণ: সময় একবার চলে গেলে ফিরে আসে না, তাই প্রতিটি মুহূর্তকে কার্যকরভাবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ। প্রাধান্য নির্ধারণ আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলোতে মনোযোগ দেয় এবং অপ্রয়োজনীয় ব্যর্থতা ও বিভ্রান্তি কমায়। উদাহরণস্বরূপ, একজন ছাত্র যদি পরীক্ষার জন্য সময় নির্ধারণ করে এবং অপ্রয়োজনীয় সামাজিক মিডিয়ার ব্যবহার কমায়, সে ভালো ফলাফল অর্জন করে। আত্ম উপদেশ এবং অনুপ্রেরণা: প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি আমার সময়কে কার্যকরভাবে ব্যবহার করি, প্রতিটি মুহূর্ত আমাকে আমার লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সময় ব্যবস্থাপনা এবং প্রাধান্য নির্ধারণে নিয়মিত অনুশীলন করো। ছোট ছোট পরিকল্পিত পদক্ষেপ বড় সাফল্য আনতে সাহায্য করে। চূড়ান্ত শিক্ষা: সময় ব্যবস্থাপনা এবং প্রাধান্য নির্ধারণ জীবনের সাফল্যের মূল চাবিকাঠি।
প্রতিদিনের কার্যক্রমকে গুরুত্বতা অনুযায়ী সাজাও, অপ্রয়োজনীয় ব্যর্থতা কমাও এবং প্রতিটি মুহূর্তকে লক্ষ্য অর্জনের দিকে ব্যবহার করো। সফলতা ধৈর্য, পরিকল্পনা এবং সময়ের কার্যকর ব্যবহার ছাড়া সম্ভব নয়। অধ্যায় 15, আত্ম উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির কৌশল। টপিক, নিজেকে প্রতিদিন আরও উন্নত করা। জীবনের যে কোনো সাফল্য অর্জনের জন্য আত্ম উন্নয়ন অপরিহার্য। আমরা যত বেশি নিজেকে শিখি, শারীরিক ও মানসিক দক্ষতা বাড়াই, ততই জীবনের সম্ভাবনা এবং সুযোগের দরজা খুলে যায়। দক্ষতা বৃদ্ধি মানে শুধু পেশাগত যোগ্যতা নয়, এটি মানসিক, সামাজিক এবং সৃজনশীল দক্ষতাকেও অন্তর্ভুক্ত করে। গল্প এবং উদাহরণ। মাহিম একজন তরুণ পেশাজীবী। তিনি তার কাজের ক্ষেত্রে ভালো হতে চেয়েছিলেন, কিন্তু শুরুতে তিনি সীমিত দক্ষতার কারণে সমস্যায় পড়তেন। তিনি সিদ্ধান্ত নিলেন প্রতিদিন নতুন কিছু শেখার জন্য সময় বরাদ্দ করবেন। বই পড়া, অনলাইন কোর্স করা এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার মাধ্যমে তিনি ধীরে ধীরে তার দক্ষতা বৃদ্ধি করলেন। কয়েক বছরের মধ্যে মাহিম এমন একজন পেশাদার হয়ে উঠলেন যিনি তার সহকর্মী এবং পরিচালকের কাছ থেকে প্রশংসিত হন। এই গল্প প্রমাণ করে যে আত্ম উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধি জীবনে বড় সাফল্যের জন্য অপরিহার্য। প্র্যাকটিক্যাল টিপস। 1. প্রতিদিন অন্তত 30 মিনিট নতুন কিছু শেখার জন্য নির্দিষ্ট করো। 2. বই পড়া, অনলাইন কোর্স বা ওয়ার্কশপে অংশগ্রহণ করো। 3. নিজের দুর্বলতা চিহ্নিত করো এবং সেগুলো উন্নয়নের পরিকল্পনা তৈরি করো। 4. নতুন দক্ষতা অনুশীলনের মাধ্যমে বাস্তবে প্রয়োগ করো। 5. মেন্টরস বা অভিজ্ঞ মানুষদের থেকে পরামর্শ নাও। 6. সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণ করো, লেখা, চিত্রকলা, প্রজেক্ট ইত্যাদি। 7. সময়ের মূল্য বোঝো এবং প্রতিদিনের ছোট অর্জনগুলো উদযাপন করো। 8. আত্মমূল্যায়ন করো এবং নিজের অগ্রগতি পর্যবেক্ষণ করো। 9. নেতিবাচকতা এবং অপ্রয়োজনীয় সমালোচনা দূরে রাখো। 10. ধারাবাহিক প্রচেষ্টা বজায় রাখো এবং ছোট ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করো। মানসিকতা। আত্ম উন্নয়ন মানে নিজের জীবনের প্রতি দায়িত্ব এবং নিজের সম্ভাবনা বিকাশের প্রচেষ্টা। যারা নিয়মিত নিজের দক্ষতা বৃদ্ধি করে তারা আত্মবিশ্বাসী, উদ্যমী এবং সৃজনশীল হয়। আত্ম উন্নয়ন শুধুমাত্র ব্যক্তিগত সফলতা নয়, বরং পেশাগত এবং সামাজিক ক্ষেত্রে স্থায়ী প্রভাব ফেলে। গভীর বিশ্লেষণ। আত্ম উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। কেউ একদিনে পূর্ণ দক্ষতা অর্জন করতে পারে না। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ, নতুন দক্ষতা অর্জন এবং নিজেকে চ্যালেঞ্জ করার মাধ্যমে আমরা ধীরে ধীরে উন্নয়ন দেখতে পাই। উদাহরণস্বরূপ, একজন শিক্ষার্থী যদি প্রতিদিন নতুন বিষয় শেখার জন্য সময় বরাদ্দ করে এবং তা নিয়মিত অনুশীলন করে, সে ধীরে ধীরে জ্ঞান এবং দক্ষতা অর্জন করবে। আত্ম উপদেশ ও অনুপ্রেরণা। প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি প্রতিদিন নিজের দক্ষতা বৃদ্ধি করছি, আমি আরও শক্তিশালী, সৃজনশীল এবং সফল হতে সক্ষম। ধ্যান, অ্যাফার্মেশন এবং সক্রিয় শেখার চর্চা দিয়ে নিজেকে উন্নত করো। প্রতিটি ছোট অর্জন বড় পরিবর্তনের দিকে নিয়ে যায়। চূড়ান্ত শিক্ষা। আত্ম উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির কৌশল জীবনে সফলতার মূল চাবিকাঠি। প্রতিদিন নতুন কিছু শেখার জন্য সময় বরাদ্দ করো, নিজের দুর্বলতা চিহ্নিত করো এবং ধারাবাহিকভাবে দক্ষতা বৃদ্ধি করো। নিজের অগ্রগতি মূল্যায়ন করো এবং ছোট অর্জন উদযাপন করো। আত্ম উন্নয়ন জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমাকে শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং সফল করে তোলে। অধ্যায় 17, নেতিবাচকতা থেকে মুক্তি এবং ইতিবাচক মনোভাব। টপিক, নেতিবাচক চিন্তা দূরীকরণ। জীবনের প্রতিটি মানুষ বিভিন্ন সময়ে নেতিবাচক চিন্তা, হতাশা বা অবসাদ অনুভব করে। কিন্তু দীর্ঘমেয়াদে নেতিবাচকতা আমাদের সাফল্য, উদ্যম এবং সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। তাই নেতিবাচকতা থেকে মুক্তি পাওয়া এবং ইতিবাচক মনোভাব গড়ে তোলা অপরিহার্য। গল্প এবং উদাহরণ। তানিয়া একজন তরুণ উদ্যোক্তা। তার প্রথম উদ্যোগে ব্যর্থতার পর সে নেতিবাচক চিন্তার মধ্যে ডুবে গেছিল। তার চারপাশের মানুষও হতাশা এবং সমালোচনা করছিল।
কিন্তু তানিয়া সিদ্ধান্ত নিল নেতিবাচকতা থেকে মুক্তি পেতে এবং ইতিবাচক মনোভাব গ্রহণ করতে। সে প্রতিদিন ধ্যান করত, নিজের ছোট অর্জন উদযাপন করত এবং ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটাত। কয়েক মাসের মধ্যে তার মনোবল এবং উদ্যম বৃদ্ধি পেল এবং সে নতুন উদ্যোগে সফলতা অর্জন করল। এই গল্প প্রমাণ করে যে নেতিবাচকতা থেকে মুক্তি এবং ইতিবাচক মনোভাব জীবনে বড় সফলতার জন্য অপরিহার্য। প্র্যাকটিক্যাল টিপস: 1. নেতিবাচক মানুষ এবং পরিবেশ থেকে দূরে থাকো। 2. প্রতিদিন ইতিবাচক অ্যাফার্মেশন চর্চা করো, যেমন আমি সক্ষম, আমি শক্তিশালী। 3. নিজের অর্জন এবং ছোট সফলতাকে মূল্য দাও। 4. ধ্যান এবং মাইন্ডফুলনেস চর্চা করো। 5. নেতিবাচক চিন্তা এলে তা চিহ্নিত করো এবং পরিবর্তন করো। 6. ইতিবাচক বই, ভিডিও এবং কন্টেন্টের মাধ্যমে মনোবল বৃদ্ধি করো। 7. সমস্যাকে শেখার এবং বৃদ্ধি পাওয়ার সুযোগ হিসেবে দেখো। 8. নিজের চারপাশের মানুষকে ইতিবাচক রাখো। 9. দৈনন্দিন গ্র্যাটিটিউড চর্চা করো। 10. ছোট ছোট পরিবর্তন এবং প্রগতিকে উদযাপন করো। মানসিকতা: নেতিবাচকতা থেকে মুক্তি পাওয়া মানে নিজেকে মানসিকভাবে শক্তিশালী করা। ইতিবাচক মনোভাব জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করে এবং সৃজনশীলতা ও উদ্যম বৃদ্ধি করে। নেতিবাচকতা আমাদের স্থবির করে, কিন্তু ইতিবাচক মনোভাব আমাদের উদ্যমী এবং আত্মবিশ্বাসী করে তোলে। গভীর বিশ্লেষণ: নেতিবাচকতা জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও আমাদের প্রতিক্রিয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা নেতিবাচক চিন্তা চিহ্নিত করে এবং ইতিবাচক মনোভাব গ্রহণ করে তারা স্থায়ী সফলতা অর্জন করে। উদাহরণস্বরূপ, একজন শিক্ষার্থী যদি পরীক্ষার চাপের সময় নেতিবাচক চিন্তা করে সে ফলাফল ভালো পাবে না, কিন্তু ইতিবাচক মনোভাব এবং প্রস্তুতি তাকে আত্মবিশ্বাসী করে এবং ভালো ফলাফল দেয়। আত্ম উপদেশ ও অনুপ্রেরণা: প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি নেতিবাচকতা থেকে মুক্তি পাচ্ছি এবং ইতিবাচক মনোভাব গ্রহণ করছি। ধ্যান, অ্যাফার্মেশন এবং গ্র্যাটিটিউড চর্চা করে মনোবল বৃদ্ধি করো। প্রতিটি ছোট অর্জনকে উদযাপন করো এবং নেতিবাচকতা থেকে দূরে থাকো। চূড়ান্ত শিক্ষা: নেতিবাচকতা থেকে মুক্তি এবং ইতিবাচক মনোভাব জীবনে সফলতার মূল চাবিকাঠি। নেতিবাচকতা দূরে রেখে ইতিবাচক মানুষ ও পরিবেশে নিজেকে ঘিরে রাখো। প্রতিদিনের ছোট অর্জন উদযাপন করো এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখো। এটি তোমাকে আরও শক্তিশালী, উদ্যমী এবং সফল করে তুলবে। অধ্যায় 17: অনুপ্রেরণা খোঁজা এবং নিজের ভিতরের শক্তি। টপিক: নিজের ভিতরের শক্তি উদ্দীপিত করা। জীবনের প্রতিটি মানুষ কখনো না কখনো হতাশা বা সংকটের মুখোমুখি হয়। এমন সময় অনুপ্রেরণা আমাদের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে। নিজের ভিতরের শক্তি চেনা এবং সেটিকে কাজে লাগানো জীবনে বড় সাফল্য অর্জনের চাবিকাঠি। গল্প এবং উদাহরণ: রাকেশ একজন তরুণ শিক্ষার্থী। সে তার জীবনের প্রথম বড় পরীক্ষায় ব্যর্থ হয়। প্রাথমিক হতাশার পর সে বুঝতে পারে যে বাইরের কেউ তাকে সাহায্য করতে পারবে না, তাকে নিজের ভিতরের শক্তি খুঁজে বের করতে হবে। রাকেশ প্রতিদিন সকালে ধ্যান করত, নিজের অর্জনগুলো লিখত এবং ইতিবাচক অ্যাফার্মেশন চর্চা করত। তার ভিতরের শক্তি ধীরে ধীরে বিকশিত হল। পরবর্তী পরীক্ষায় সে শীর্ষস্থান অর্জন করল। এই গল্প প্রমাণ করে যে নিজের ভিতরের শক্তি চেনা এবং ব্যবহার করা জীবনের চূড়ান্ত সফলতার জন্য অপরিহার্য। প্র্যাকটিক্যাল টিপস: 1. প্রতিদিন অন্তত 10 মিনিট ধ্যান বা মাইন্ডফুলনেস চর্চা করো। 2. নিজের অর্জন এবং ক্ষমতা চিহ্নিত করো। 3. প্রতিদিন ইতিবাচক অ্যাফার্মেশন ব্যবহার করো, যেমন আমি সক্ষম, আমি শক্তিশালী। 4. সমস্যা এবং চ্যালেঞ্জকে শেখার এবং বৃদ্ধির সুযোগ হিসেবে গ্রহণ করো। 5. ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটাও। 6. ছোট ছোট লক্ষ্য অর্জন করে নিজের ভিতরের শক্তি পরীক্ষা করো। 7. নিজের সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগাও। 8. প্রতিদিন শারীরিক এবং মানসিক স্বাস্থ্য রক্ষা করো। 9. নেতিবাচক চিন্তা এবং পরিবেশ থেকে দূরে থাকো। 10. নিজের ভিতরের শক্তি উদ্দীপিত রাখতে নিয়মিত অনুশীলন করো। মানসিকতা: নিজের ভিতরের শক্তি চেনা এবং সেটাকে কাজে লাগানো মানে নিজের ক্ষমতা এবং সম্ভাবনার প্রতি বিশ্বাস রাখা। যারা নিজের ভিতরের শক্তি খুঁজে বের করে তারা সমস্যার মুখোমুখি হলেও
উদ্যমী, আত্মবিশ্বাসী এবং সৃজনশীল থাকে। গভীর বিশ্লেষণ। অন্তরের শক্তি শুধুমাত্র মানসিক শক্তি নয়, এটি আমাদের উদ্ভাবনিতা, ধৈর্য এবং মনোবলও বৃদ্ধি করে। প্রতিটি মানুষই অভ্যন্তরে অদম্য শক্তি রাখে, কিন্তু তা চেনা এবং কাজে লাগানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, একজন খেলোয়াড় যদি নিজের ভিতরের শক্তি চেনার মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা করে, সে আরও দৃঢ় এবং প্রতিযোগিতায় শক্তিশালী হয়। আত্ম উপদেশ ও অনুপ্রেরণা। প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি আমার ভিতরের শক্তি চিনি, আমি শক্তিশালী, উদ্যমী এবং সফল হতে সক্ষম। ধ্যান, অ্যাফার্মেশন এবং ছোট অর্জনের মাধ্যমে ভিতরের শক্তি উদ্দীপিত করো। সমস্যার মুখোমুখি হলেও দৃঢ় থাকো এবং প্রতিদিন নিজেকে এগিয়ে নিয়ে যাও। এই শক্তি তোমাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা দেবে এবং স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করবে। অধ্যায় 18, লক্ষ্য নির্ধারণ এবং সঠিক পরিকল্পনা। জীবনের সাফল্যের জন্য লক্ষ্য নির্ধারণ অপরিহার্য। লক্ষ্য ছাড়া প্রচেষ্টা অগোছালো হয় এবং আমরা আমাদের সময় ও শক্তি অপচয় করি। তবে কেবল লক্ষ্য নির্ধারণ করলেই হবে না, সঠিক পরিকল্পনা এবং কার্যকর পদক্ষেপও সমানভাবে গুরুত্বপূর্ণ। গল্প ও উদাহরণ। সুমিত একজন তরুণ উদ্যোক্তা। তার জীবনে বড় স্বপ্ন ছিল নিজস্ব ব্যবসা শুরু করা। প্রথমে সে শুধু স্বপ্ন দেখত, কিন্তু কোনো পরিকল্পনা ছাড়া। প্রথম ব্যর্থতার পর সে বুঝতে পারে যে শুধু স্বপ্ন দেখলে কাজ হবে না, তাকে সঠিক পরিকল্পনা করতে হবে। সুমিত তার লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করল, সময়সূচি তৈরি করল এবং প্রতিদিন ধাপে ধাপে এগোতে থাকল। কয়েক বছরের মধ্যে সে সফল ব্যবসায়ী হয়ে উঠল। এই গল্প প্রমাণ করে যে লক্ষ্য নির্ধারণ এবং সঠিক পরিকল্পনা ছাড়া স্বপ্ন বাস্তবায়ন কঠিন। প্র্যাকটিক্যাল টিপস। 1. স্মার্ট লক্ষ্য নির্ধারণ করো, অর্থাৎ স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলিভেন্ট এবং টাইম বাউন্ড। 2. বড় লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করো। 3. প্রতিদিনের কাজকে লক্ষ্য অনুযায়ী সাজাও। 4. অগ্রগতি পর্যবেক্ষণ করো এবং প্রয়োজনীয় সমন্বয় করো। 5. ব্যর্থতা মানে শেষ নয়, শেখার সুযোগ হিসেবে গ্রহণ করো। 6. সময় ব্যবস্থাপনা এবং প্রাধান্য নির্ধারণ ব্যবহার করো। 7. মেন্টরস বা অভিজ্ঞদের পরামর্শ নাও। 8. ধৈর্য ধরে পরিকল্পিত প্রচেষ্টা চালাও। 9. নিজের অগ্রগতি লিখে রাখো। 10. ইতিবাচক মনোভাব এবং দৃঢ় মানসিকতা বজায় রাখো। মানসিকতা। লক্ষ্য নির্ধারণ এবং সঠিক পরিকল্পনা আমাদের জীবনের দিক নির্দেশনা দেয়। এটি আমাদের প্রচেষ্টাকে সুনির্দিষ্ট করে, সময়ের অপচয় কমায় এবং ধৈর্য ও দৃঢ়তা বজায় রাখতে সাহায্য করে। যারা সঠিক পরিকল্পনা করে এবং ধারাবাহিকভাবে কাজ করে, তারা দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করে। গভীর বিশ্লেষণ। লক্ষ্য নির্ধারণ মানে কেবল স্বপ্ন দেখা নয়, এটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রথম পদক্ষেপ। সঠিক পরিকল্পনা আমাদের প্রতিদিনের কাজকে লক্ষ্যনিষ্ঠ করে তোলে এবং ছোট পদক্ষেপের মাধ্যমে বড় সাফল্য অর্জনের পথ তৈরি করে। উদাহরণস্বরূপ, একজন ছাত্র যদি পরীক্ষার জন্য দৈনিক পরিকল্পনা তৈরি করে এবং তা ধারাবাহিকভাবে অনুসরণ করে, সে সফলতা অর্জন করতে সক্ষম হবে। আত্ম উপদেশ ও অনুপ্রেরণা। প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করেছি এবং সঠিক পরিকল্পনা অনুসরণ করছি। প্রতিদিনের ছোট পদক্ষেপ আমাকে বড় সফলতার দিকে নিয়ে যাচ্ছে। লক্ষ্য নির্ধারণ এবং পরিকল্পিত প্রচেষ্টা ধারাবাহিকভাবে চালিয়ে যাও। প্রতিটি ছোট অর্জনকে উদযাপন করো। চূড়ান্ত শিক্ষা। লক্ষ্য নির্ধারণ এবং সঠিক পরিকল্পনা জীবনে সাফল্যের মূল চাবিকাঠি। স্পষ্ট লক্ষ্য স্থাপন করো, কার্যকর পরিকল্পনা তৈরি করো, প্রতিদিন ধারাবাহিকভাবে পদক্ষেপ নাও এবং ধৈর্য ও ইতিবাচক মনোভাব বজায় রাখো। এটি তোমাকে স্বপ্ন বাস্তবায়নের পথে শক্তিশালী, উদ্যমী এবং আত্মবিশ্বাসী করে তুলবে। অধ্যায় 19, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তাধারা। টপিক: সৃজনশীলতা বিকাশ এবং নতুন ধারণা তৈরি। জীবনে অগ্রগতি এবং নতুন সাফল্য অর্জনের জন্য সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তাধারা অপরিহার্য। যারা নতুন ধারণা তৈরি করতে এবং সমস্যা সমাধানের সৃজনশীল উপায় খুঁজে পেতে সক্ষম হয়, তারা দ্রুত অগ্রসর হয় এবং নতুন সুযোগ সৃষ্টি করে। গল্প ও উদাহরণ। মিনা একজন তরুণ ডিজাইনার।
সে তার কাজের ক্ষেত্রে নতুনত্ব আনতে চেয়েছিল, কিন্তু শুরুতে রুটিন কাজের কারণে সে সৃজনশীলতা হারাচ্ছিল। মিনা সিদ্ধান্ত নিল প্রতিদিন নতুন ধারণা তৈরি করার জন্য সময় বরাদ্দ করবে। সে নতুন ডিজাইন, নতুন পদ্ধতি এবং সৃজনশীল চিন্তা চর্চা করল। ধীরে ধীরে তার কাজের মান বৃদ্ধি পেল এবং সে প্রতিষ্ঠিত ডিজাইনার হয়ে উঠল। এই গল্প প্রমাণ করে যে সৃজনশীলতা চর্চা না করলে আমরা স্থবির হয়ে পড়ি, কিন্তু উদ্ভাবনী চিন্তাধারা আমাদের অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। প্র্যাকটিক্যাল টিপস: 1. প্রতিদিন নতুন কিছু শেখার এবং অনুশীলনের জন্য সময় বরাদ্দ করো। 2. রুটিনের বাইরে নতুন পদ্ধতি এবং চিন্তা পরীক্ষা করো। 3. বিভিন্ন ধরনের বই, আর্ট বা মিডিয়া থেকে অনুপ্রেরণা নাও। 4. সমস্যা সমাধানের জন্য নতুন দৃষ্টিভঙ্গি চেষ্টা করো। 5. বন্ধুরা বা সহকর্মীদের সঙ্গে চিন্তার আদান প্রদান করো। 6. ছোট ছোট সৃজনশীল প্রজেক্ট হাতে নাও। 7. ব্যর্থতাকে শেখার এবং নতুন ধারণা তৈরির সুযোগ হিসেবে দেখো। 8. প্রতিদিনের জীবনে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করো। 9. নিজের সৃজনশীলতা মূল্যায়ন করো এবং উন্নতির পরিকল্পনা করো। 10. ধারাবাহিকভাবে সৃজনশীল চিন্তার চর্চা চালিয়ে যাও। মানসিকতা: সৃজনশীলতা মানে কেবল শিল্প বা নকশার দক্ষতা নয়, এটি আমাদের সমস্যা সমাধানের দক্ষতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং নতুন সুযোগ সৃষ্টির ক্ষমতা বৃদ্ধি করে। যারা সৃজনশীল চিন্তাধারার চর্চা করে তারা উদ্যমী, আত্মবিশ্বাসী এবং নতুন সম্ভাবনা অনুসন্ধানে সক্রিয় থাকে। গভীর বিশ্লেষণ: সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তাধারা আমাদের মানসিক ফ্লেক্সিবিলিটি এবং সমাধান ক্ষমতা বৃদ্ধি করে। এটি আমাদেরকে নতুন দিক থেকে সমস্যার সমাধান দেখার সুযোগ দেয়। উদাহরণস্বরূপ, একজন প্রকৌশলী যদি প্রতিদিন নতুন ধারণা তৈরি করে এবং সৃজনশীলভাবে পরীক্ষা করে, সে নতুন উদ্ভাবন এবং উন্নত প্রযুক্তি তৈরি করতে সক্ষম হয়। আত্ম উপদেশ ও অনুপ্রেরণা: প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি সৃজনশীল এবং উদ্ভাবনী চিন্তাধারায় বিশ্বাস করি, আমি নতুন ধারণা এবং সমাধান তৈরিতে সক্ষম। নতুন চ্যালেঞ্জ গ্রহণ করো, নতুন ধারণা অনুশীলন করো এবং প্রতিদিন নিজের সৃজনশীলতা বৃদ্ধি করো। চূড়ান্ত শিক্ষা: সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তাধারা জীবনে অগ্রগতি এবং সাফল্যের মূল চাবিকাঠি। ধারাবাহিক চর্চা এবং নতুন ধারণা তৈরির মাধ্যমে তুমি নিজের উদ্ভাবনী ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবে। এটি তোমাকে নতুন সুযোগ, সৃজনশীল সমাধান এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে অগ্রগতিতে সাহায্য করবে। অধ্যায় 20: ধৈর্য, দৃঢ়তা এবং জীবনব্যাপী সাফল্য। টপিক: স্থায়ী সাফল্যের জন্য ধৈর্য এবং দৃঢ়তা। জীবনের প্রতিটি মানুষ জীবনে চ্যালেঞ্জ ও সমস্যার মুখোমুখি হয়। দীর্ঘমেয়াদী সাফল্য অর্জনের জন্য ধৈর্য এবং দৃঢ়তা অপরিহার্য। ধৈর্য মানে কেবল অপেক্ষা করা নয়, এটি মানসিক স্থিতিশীলতা এবং ধারাবাহিক প্রচেষ্টাকে নির্দেশ করে। দৃঢ়তা মানে বাধা ও ব্যর্থতার মুখোমুখি হলেও থেমে না থাকা এবং লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া। গল্প ও উদাহরণ: অমিত একজন তরুণ ব্যবসায়ী। তার প্রথম উদ্যোগ ব্যর্থ হয় এবং অনেকেই তাকে হাল ছাড়ার পরামর্শ দেয়, কিন্তু অমিত ধৈর্য ধরে নতুন পরিকল্পনা তৈরি করল, নতুন দক্ষতা অর্জন করল এবং আবার নতুন উদ্যোগ শুরু করল। তার দৃঢ়তা এবং নিয়মিত প্রচেষ্টা তাকে সফল ব্যবসায়ী বানালো। অমিতের গল্প প্রমাণ করে যে ধৈর্য এবং দৃঢ়তা ছাড়া দীর্ঘমেয়াদী সফলতা অসম্ভব। প্র্যাকটিক্যাল টিপস: 1. লক্ষ্য নির্ধারণ করো এবং তা নিয়মিত পর্যালোচনা করো। 2. বড় লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করো এবং প্রতিদিন এগো। 3. ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করো। 4. ধৈর্য ধরে প্রতিদিনের ছোট অর্জন উদযাপন করো। 5. ইতিবাচক মানুষ এবং পরিবেশে নিজেকে ঘিরে রাখো। 6. ধ্যান ও মাইন্ডফুলনেস চর্চা করো, মানসিক স্থিতিশীলতা বজায় রাখো। 7. নিজের ভিতরের শক্তি চিহ্নিত করো এবং কাজে লাগাও। 8. সমস্যা সমাধানের জন্য সৃজনশীল এবং উদ্ভাবনী চিন্তা ব্যবহার করো। 9. ধারাবাহিকভাবে নতুন দক্ষতা অর্জন করো। 10. নেতিবাচকতা থেকে দূরে থাকো এবং ইতিবাচক মনোভাব বজায় রাখো। মানসিকতা: ধৈর্য এবং দৃঢ়তা মানে জীবনের প্রতি দায়িত্ব এবং নিজের সম্ভাবনার প্রতি বিশ্বাস রাখা। যারা ধৈর্য ধরে প্রতিদিন ধারাবাহিক চেষ্টা করে তারা জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়। দৃঢ়তা আমাদের আত্মবিশ্বাস, মানসিক শক্তি এবং সৃজনশীলতা বৃদ্ধি করে। উদাহরণস্বরূপ, একজন খেলোয়াড় যদি প্রতিদিন নিয়মিত প্রশিক্ষণ নেয় এবং ব্যর্থতা থেকে শিখে উন্নতি করে, সে চূড়ান্ত সফলতা অর্জন করে।
আত্ম উপদেশ ও অনুপ্রেরণা। প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি ধৈর্যশীল এবং দৃঢ়। প্রতিটি চ্যালেঞ্জ আমাকে শক্তিশালী করছে এবং আমি সফল হতে সক্ষম। ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাও এবং প্রতিটি অর্জন উদযাপন করো। চূড়ান্ত শিক্ষা: ধৈর্য, দৃঢ়তা এবং ধারাবাহিক প্রচেষ্টা জীবনে দীর্ঘমেয়াদী সাফল্যের মূল চাবিকাঠি। লক্ষ্য স্থাপন করো, প্রতিদিন ধারাবাহিকভাবে কাজ করো, নেতিবাচকতা দূরে রাখো এবং ইতিবাচক মনোভাব বজায় রাখো। এই গুণগুলো তোমাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং সফল করে তুলবে। আত্মবিশ্বাস আপনার অন্তরের অদৃশ্য শক্তি। আপনার জীবনে অনেক সময় এসেছে যখন আপনি নিজের উপর সন্দেহ করেছেন। হয়তো ভেবেছেন, আমি পারবো কি, আমি সফল হতে পারবো কি। এই ধরনের প্রশ্ন মানুষকে শুরুর দিকে ভয় দেখায়, অনিশ্চয়তার খোঁচা দেয়। কিন্তু সত্যি কথা হলো, সবকিছুর মূল হলো আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস বলতে কোনো বাহ্যিক শক্তি বোঝানো হয় না। এটা কোনো বিশেষ যোগ্যতা, বিশেষ শিক্ষা বা বড় পরিমাণ অর্থের উপর নির্ভর করে না। আত্মবিশ্বাস হলো আপনার ভেতরের সেই অদৃশ্য শক্তি যা আপনাকে শেখায়, যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন তবে আপনি যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারবেন। মানুষ প্রায়ই ভাবতে বসে, আমি কেন পারবো না, বা আমার জীবনের অবস্থা খুব খারাপ। কিন্তু এই চিন্তাভাবনা আপনার ভেতরের শক্তিকে নষ্ট করে। বাস্তবতা হলো, আপনি যতই দুর্বল মনে করুন না কেন, আপনার ভেতরে সম্ভাবনার একটি বিশাল সাগর লুকিয়ে আছে। সেই সাগরকে জাগিয়ে তুলতে হবে আত্মবিশ্বাসের মাধ্যমে। আত্মবিশ্বাস মানে শুধু নিজের ক্ষমতা মানা নয়, এটা মানে আপনি নিজের ভুলকে ভয় না পেয়ে গ্রহণ করবেন। আপনি ব্যর্থ হলে হতাশ হবেন না, বরং দেখবেন এটি নতুন করে শেখার সুযোগ। আত্মবিশ্বাস মানুষকে শেখায় প্রতিটি পরিস্থিতি থেকে শক্তি নেওয়ার কৌশল। আপনি হয়তো ভাবছেন, কিন্তু আমি তো সাধারণ মানুষ, আমার জীবনের সুযোগ সীমিত। কিন্তু আসল সত্য হলো, আত্মবিশ্বাসী সীমাহীন সম্ভাবনার দরজা খুলতে পারে। একজন সাধারণ মানুষও যদি নিজের উপর দৃঢ় বিশ্বাস রাখে, তবে সে শিক্ষা, সফলতা, নতুন অভিজ্ঞতা সবই অর্জন করতে পারে। আত্মবিশ্বাস কোনো একদিনের উপহার নয়, এটি চর্চার মাধ্যমে তৈরি হয়। প্রতিদিন নিজের সঙ্গে ইতিবাচক কথাবার্তা বলুন। আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি পারব, আমি সফল হব। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। প্রতিটি লক্ষ্য পূরণ হলে নিজেকে অভিনন্দন জানান। এভাবে ধীরে ধীরে আপনার ভেতরের আত্মবিশ্বাস বাড়বে। নেতিবাচক মানুষ ও কথাবার্তা থেকে দূরে থাকুন। এমন মানুষ যারা আপনার স্বপ্নকে ছোট করে দেখায়, তাদের প্রভাব এড়িয়ে চলুন। নিজের ভুলকে দুর্বলতা মনে করবেন না। ভুল হলো শেখার একটা অংশ। ভুলের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন পথে চলবেন আর কোন পথে থামবেন। আত্মবিশ্বাস শুধু স্বপ্ন দেখার জন্য নয়, বরং সেই স্বপ্ন পূরণের জন্যও দরকার। আপনি যদি নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস না করেন, তবে আপনার স্বপ্ন শুধুই কল্পনা হিসেবে থাকবে। কিন্তু যদি আপনি বিশ্বাস রাখেন, তবে প্রতিটি পদক্ষেপে আপনি স্বপ্নের দিকে এগিয়ে যাবেন। আপনার ভেতরের আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলতে এক ধাপ নিন। প্রতিদিন অন্তত 3টি ইতিবাচক কথা নিজের কাছে বলুন। নিজের লক্ষ্য লিখে রাখুন। ছোট ছোট অর্জনের পর নিজেকে প্রশংসা করুন। মনে রাখবেন, আত্মবিশ্বাসের চর্চাই আপনার ভেতরের শক্তিকে দৃঢ় করে। যখন আপনি নিজের ওপর বিশ্বাস রাখবেন, তখন সমস্যাগুলো আর ভয় দেখাবে না। বাধা আসবে, কিন্তু আপনি জানবেন এই বাধা আপনাকে থামাতে পারবে না। প্রতিটি চ্যালেঞ্জ হবে আপনার জন্য একটি নতুন শিক্ষার সুযোগ। আত্মবিশ্বাস মানুষকে শুধু শক্তিশালী নয়, বরং সাহসী ও স্থিরচেতাও করে তোলে। আজ আমরা আপনাদের সামনে এমন একটি ঘটনা তুলে ধরব যা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। এটি কোনো গল্প নয়, কোনো কল্পনা নয়, এটি আপনার নিজের জীবনের সত্যিকার আত্মবিশ্বাসের শক্তির পরিচয়। আপনি যদি এই ঘটনা থেকে শিখতে পারেন, তবে আপনার জীবনের দিশা, আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন সবই নতুন আলোয় আলোকিত হবে। এই অধ্যায়টি পড়ার পর আপনার মনে থাকবে একটি অদৃশ্য বার্তা: আপনি পারতে পারেন, আপনি সফল হতে পারেন, আপনি আপনার জীবন নিজের হাতে গড়ে তুলতে পারেন। আত্মবিশ্বাস হলো সেই চাবি যা দিয়ে অসম্ভবের দরজা খোলা যায়। আজ আমরা সেই চাবির পরিচয় আপনাদের সামনে তুলে ধরব। আত্মবিশ্বাসের শক্তি। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের ছেলে রফিক। তার জন্ম হয়েছিল এক দরিদ্র পরিবারে। বাবা ছিলেন ছোট্ট একটি মুদি দোকানের মালিক, যেখানে দিনের পর দিন সামান্য আয় দিয়ে সংসার চলত। মা ছিলেন একজন গৃহিণী।
যিনি সীমিত অর্থ নিয়েও সন্তানদের লালন পালনে কোনো ঘাটতি রাখেননি। রফিকের শৈশব ছিল কষ্ট ও সংগ্রামে ভরা। স্কুলে যাওয়ার টিফিন মানেই শুকনো মুড়ি বা পান্তা ভাত, নতুন জামা মানে ঈদের সময় বাবার অনেক কষ্ট করে কেনা একটি কাপড়। ছোটবেলা থেকেই রফিক পড়াশোনায় ভালো ছিল, তার মেধা ছিল তীক্ষ্ণ, চোখে মুখে স্বপ্নের আলো। কিন্তু তার চারপাশের মানুষ তাকে কখনোই অনুপ্রেরণা দিত না, বরং তারা বলতো, তুই তো গরিবের ছেলে, বড় কিছু হবি কিভাবে? বিশ্ববিদ্যালয়ে পড়তে অনেক টাকা লাগে, তোর বাবার দোকান থেকে কি সেই টাকা আসবে? এই কথাগুলো প্রথমে রফিককে খুব কষ্ট দিত। সে রাতে ঘুমোতে যেত বুক ভরা দুঃখ নিয়ে। কখনো ভেবেছে হয়তো তারা ঠিকই বলছে। সত্যি তো, টাকা ছাড়া স্বপ্ন পূরণ হয় না। কিন্তু ভাগ্যের মোড় ঘুরে গেল একদিন। এক সকালে স্কুলে তাদের শ্রেণী শিক্ষক পড়াচ্ছিলেন মহান ব্যক্তিদের জীবনের গল্প। হঠাৎ তিনি ক্লাসে বললেন, শোনো বাচ্চারা, মানুষের সবচেয়ে বড় শক্তি হলো আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস থাকলে পাহাড়ও সরানো যায়, আর আত্মবিশ্বাস না থাকলে মানুষের প্রতিভা মাটির সাথে মিশে যায়। এই কথাগুলো রফিকের মনে তীব্র আলো জ্বালালো। মনে হলো যেন অন্ধকারে সে একটি প্রদীপ হাতে পেয়েছে। সেই দিন থেকে তার ভেতরে এক অদম্য শক্তির জন্ম হলো। সেই রাতে আয়নার সামনে দাঁড়িয়ে রফিক প্রথমবার নিজের চোখে নিজের প্রতিচ্ছবি দেখল গভীর মনোযোগ দিয়ে। সে ঠোঁট কামড়ে বলল, আমি পারবো, আমি সফল হব, আমি আমার স্বপ্ন পূরণ করব। এই একটি বাক্যই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। প্রতিদিন সকালে ও রাতে সে একই কথা বলতো। গ্রামের মানুষ হয়তো হাসতো, তাকে পাগল বলতো, কিন্তু সে পাত্তা দিত না। তার কাছে সেই শব্দগুলো হয়ে উঠেছিল এক ধরনের মন্ত্র, একটি আত্মপ্রেরণার ওষুধ। কিন্তু শুধু আত্মবিশ্বাসের কথাই যথেষ্ট ছিল না। জীবন তাকে বারবার পরীক্ষা নিল। অর্থের অভাব, পরীক্ষায় ব্যর্থতা, সমাজের কটু কথা, এসব একে একে তার সামনে আসতে লাগলো। একবার স্কুলে তার ফি দিতে না পারায় হেডমাস্টার তাকে ক্লাস থেকে বের করে দিয়েছিলেন। সেই অপমানের দিনেও রফিক ভেঙে পড়েনি, বরং সেদিন সে নিজের খাতায় লিখে রেখেছিল, একদিন আমি প্রমাণ করব টাকা দিয়ে নয়, আত্মবিশ্বাস দিয়েই সাফল্য অর্জন করা যায়। এভাবেই চলতে চলতে রফিক মাধ্যমিক শেষ করল। অনেক কষ্ট করে, টিউশন করে, গ্রামের বাচ্চাদের পড়িয়ে সে নিজের পড়াশোনার খরচ জোগাড় করত। দিনের বেলা স্কুল, রাতে টিউশন, আর গভীর রাতে নিজের পড়াশোনা। এভাবেই তার প্রতিটি দিন যেত সংগ্রামে ভরা। কিন্তু মজার বিষয় হলো, যত কষ্ট আসতো ততই তার আত্মবিশ্বাস বেড়ে যেত। সে বুঝেছিল জীবনের প্রতিটি কষ্ট আসলে শেখার সুযোগ, প্রতিটি ব্যর্থতা আসলে সাফল্যের সিঁড়ি। রফিকের জীবনের মোড় ঘোরানোর আসল শক্তি ছিল তার মনের ভেতর জন্ম নেওয়া আত্মবিশ্বাস। অনেকেই ভাবে শুধু আত্মবিশ্বাস থাকলেই কি সাফল্য আসে? উত্তর হলো না। তবে আত্মবিশ্বাস ছাড়া কোনো সাফল্যই আসে না। আত্মবিশ্বাস হলো সেই শক্তি যা মানুষকে প্রতিটি কঠিন পরিস্থিতি মোকাবেলা করার সাহস দেয়। রফিক বুঝতে পেরেছিল তার পরিবার দরিদ্র, কিন্তু তার স্বপ্ন ধনী। তার পকেট ফাঁকা, কিন্তু তার মস্তিষ্ক ভরা। তার কাছে টাকা কম ছিল, কিন্তু আত্মবিশ্বাস ছিল সীমাহীন। সে প্রতিদিন নিজের জন্য ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করত, যেমন আজ আমি 1 ঘন্টা বেশি পড়ব, আজ আমি একটি নতুন শব্দ মুখস্থ করব, আজ আমি একটি গণিতের সমস্যার সমাধান করব। প্রতিটি ছোট লক্ষ্য পূরণ হলে তার আত্মবিশ্বাস আরও বেড়ে যেত। সে নিজের ভেতরে বলতো, দেখো আমি পারছি, আমি এগোচ্ছি। ধীরে ধীরে গ্রামের মানুষও লক্ষ্য করতে লাগলো যে রফিক অন্যরকম। সে হতাশ হয় না, নিরুৎসাহিত হয় না। অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলতো, গরিবের ছেলে হয়ে বিশ্ববিদ্যালয়ে যাবে, স্বপ্ন দেখিস না। কিন্তু রফিক তাদের কথাই ভাঙেনি, বরং তাদের প্রতিটি নেতিবাচক বাক্যকে সে নিজের শক্তিতে পরিণত করেছিল। একদিন গ্রামের এক বড় ভাই তাকে বলল, রফিক দোস্ত, তুই তো ভালোই পড়াশোনা করছিস, কিন্তু বাস্তবটা বুঝ। আমাদের মতো গরিব ছেলেদের বড় স্বপ্ন দেখার দরকার নেই। সেদিন রফিক উত্তর দিল, যে গরিব সে যদি বড় স্বপ্ন না দেখে তাহলে আর কে দেখবে? গরিব মানুষকেই তো স্বপ্ন দেখতে হবে নিজের জীবনের সীমাবদ্ধতা ভাঙার জন্য। এই উত্তর শুনে অনেকে অবাক হয়েছিল, কিন্তু রফিক জানত তার আত্মবিশ্বাসই তাকে আলাদা করছে। মাধ্যমিক পরীক্ষায় সে ভালো ফল করল। এরপর কলেজে ভর্তি হলো।
সেখানে গিয়ে সে বুঝল যে শহরের ছেলেমেয়েরা অনেক এগিয়ে আছে। তাদের কাছে বই কেনার টাকা আছে, ভালো কোচিং আছে, ভালো স্কুলের ব্যাকগ্রাউন্ড আছে। প্রথম দিকে রফিক একটু ভয় গুটিয়ে গেছিল, কিন্তু পরে আবার নিজের মনে মনে বলল, আমি পারবো, আমার আত্মবিশ্বাসী আমার সবচেয়ে বড় অস্ত্র। সেখান থেকে শুরু হলো তার নতুন সংগ্রাম। কলেজে পড়ার সময় রফিক আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। পরীক্ষায় কয়েকবার খারাপ ফলাফলের কারণে সে হতাশ হয়ে পড়েছিল। একদিন গণিত পরীক্ষায় কম নম্বর পেয়ে রাতে সে নিরাশ হয়ে কেঁদেছিল। মনে হয়েছিল হয়তো সে পারবে না, কিন্তু ঠিক তখনই মনে পড়ল তার সেই শিক্ষকের কথা, আত্মবিশ্বাস থাকলে পাহাড়ও সরানো যায়। সে ভাবল, যদি পাহাড় সরানো যায় তাহলে কি একটি খারাপ নম্বর পার হওয়া যায় না? সেদিন সে নিজের খাতায় বড় করে লিখল, আমি ব্যর্থ নই, আমি শেখার পথে আছি। এই একটি লাইন তার মনোবল আবার জাগিয়ে তুলল। পরের দিন থেকে সে গণিতের প্রতি নতুনভাবে ঝুঁকল। প্রতিদিন সমস্যা সমাধান করল। প্রথমে 10টা ভুল হতো, পরে 5টা, এরপর 2টা, তারপর একসময়ে আর ভুল হতো না। এভাবেই সে বুঝল, আত্মবিশ্বাস মানে ভুলকে ভয় না পাওয়া, বরং ভুলকে সঠিক হওয়ার পথ হিসেবে গ্রহণ করা। এই সময়ে আরেকটি বড় শিক্ষা রফিক পেয়েছিল। তার কলেজে একজন ধনী পরিবারের ছেলে ছিল। সে প্রায়ই রফিককে অপমান করত, বলতো, তুই তো গরিব, তোর জায়গা হলো শ্রমিক হওয়া। প্রথমে রফিক কষ্ট পেত, কিন্তু পরে সে বুঝল এরা আসলে তার ভেতরের আত্মবিশ্বাসকে নষ্ট করতে চাইছে। তাই সে একদিন বলল, শোনো, আমি গরিব হয়েছি জন্মের কারণে, কিন্তু আমি ব্যর্থ হব কিনা সেটা আমার আত্মবিশ্বাস ঠিক করবে। এই উত্তর শুনে ধনী ছেলেটি চুপ মেরে গিয়েছিল। কলেজ শেষে রফিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে লাগল। তখন তার সামনে আর্থিক সমস্যা আরও বাড়ল। বই কেনার টাকা নেই, কোচিং করার সুযোগ নেই, কিন্তু আত্মবিশ্বাস তাকে নতুন পথ দেখালো। সে লাইব্রেরিতে গিয়ে বই পড়তে লাগল, ইন্টারনেটে ফ্রি উপকরণ সংগ্রহ করল, গ্রামের কয়েকজন বন্ধুকে নিয়ে পড়াশোনা করল। ফলাফল হলো সে দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। যখন ফলাফল বের হলো তখন গ্রামের অনেক মানুষ অবাক হয়ে বলল, অসম্ভব, গরিবের ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। কিন্তু রফিক জানতো এটা অসম্ভব ছিল না, এটা ছিল আত্মবিশ্বাসের জয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও রফিকের সংগ্রাম থেমে যায়নি, বরং নতুন পরিবেশে তাকে আরও অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছিল। শুরুতেই সে অনুভব করল এখানে প্রতিযোগিতা ভয়ঙ্কর। চারপাশের দেশের সেরা সেরা ছাত্রছাত্রী, কেউ ইংরেজিতে সাবলীল, কেউ তথ্য প্রযুক্তিতে পারদর্শী, কেউ বা আবার নানা রকম প্রতিভার অধিকারী। প্রথম দিকে রফিক একটু ভয় গুটিয়ে গেছিল, কিন্তু পরে আবার নিজের মনে মনে বলল, আমি পারবো, আমার আত্মবিশ্বাসই আমার সবচেয়ে বড় অস্ত্র। সেখান থেকেই শুরু হলো তার নতুন সংগ্রাম। বিশ্ববিদ্যালয়ের জীবনে অর্থনৈতিক সংকট ছিল সবচেয়ে বড় সমস্যা। ফি জোগাড় করতে তাকে পার্ট টাইম কাজ করতে হতো। কখনো রেস্টুরেন্টে কাজ করেছে, কখনো কোচিং সেন্টারে পড়িয়েছে, অনেক সময় রাতে খাবার না খেয়ে পড়াশোনা করেছে। কিন্তু তার আত্মবিশ্বাস তাকে সবকিছুই সহ্য করার শক্তি দিয়েছে। সে মনে মনে ভাবত, এই কষ্টই আমাকে আরও বড় করবে, আমি হার মানব না। ধীরে ধীরে সে শুধু পড়াশোনাই নয়, নেতৃত্বেও এগিয়ে আসতে লাগলো। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিত, বক্তৃতা দিত, সেমিনারে কথা বলতো। প্রথম দিকে মানুষ অবাক হতো, এই গরিব ছেলে এত আত্মবিশ্বাসী হলো কিভাবে। একদিন এক শিক্ষক তাকে আলাদাভাবে ডাকলেন, বললেন, রফিক, তোমার ভেতরে যে আত্মবিশ্বাস আমি দেখি সেটা তোমাকে একদিন অনেক বড় জায়গায় নিয়ে যাবে। তোমার মেধা আছে, পরিশ্রম আছে, আর আত্মবিশ্বাস আছে। এগুলো একসাথে থাকলে কেউ তোমাকে থামাতে পারবে না। এই কথাগুলো রফিকের আত্মবিশ্বাসকে আরও দ্বিগুণ করে দিল। বিশ্ববিদ্যালয়ে জীবন শেষে সে চাকরি খুঁজতে শুরু করলো। অনেক জায়গায় ইন্টারভিউ দিল, অনেকবার ব্যর্থ হলো। প্রথম দিকে হতাশা আসতো, কিন্তু প্রতিবারই সে নিজের মন্ত্রের কথা মনে করত, আমি পারবো, আমি সফল হব। শেষ পর্যন্ত একটি বহুমাত্রিক প্রতিষ্ঠানে চাকরি পেল। সেখান থেকে শুরু হলো তার কর্মজীবন। কর্মজীবনে প্রবেশ করার পর রফিকের সামনে নতুন যুদ্ধ শুরু হলো। বিশ্ববিদ্যালয়ের কষ্টের দিন শেষ হলেও অফিস জীবনে সে টের পেল এখানেও প্রতিযোগিতা ভয়ঙ্কর। প্রথম কয়েক মাস সে অনেক বাধার মুখে পড়ল। অফিসের সহকর্মীরা ভাবত গ্রামের এক সাধারণ ছেলে কিছুই করতে পারবে না, তারা তার দক্ষতাকে ছোট করে দেখত। কিন্তু রফিক জানত, শুরুতে সবাই সন্দেহ করে, কিন্তু আত্মবিশ্বাসী মানুষই প্রমাণ করে দেয় যে সে আলাদা। সে কাজে মন দিল, প্রতিটি প্রজেক্ট সময় মতো শেষ করল, জটিল সমস্যার সমাধান বের করল। ধীরে ধীরে বসরাও বুঝতে পারল রফিক অন্যদের মতো নয়।
তবুও সমালোচনা থামেনি। একজন সহকর্মী একদিন বলল, তুমি সবকিছু এত সিরিয়াসলি নাও কেন? এত কষ্ট করলে লাভ কি? রফিক শান্তভাবে উত্তর দিল, আমি আমার জীবনের জন্য লড়াই করছি। আমার কাছে এই কাজ শুধু চাকরি নয়, বরং আমার স্বপ্ন পূরণের সেতু। এই উত্তর শুনে অনেকে চুপ হয়ে গেল। কর্মজীবনের প্রথম বছরেই রফিক প্রমাণ করে দিল যে আত্মবিশ্বাস থাকলে যে কেউ নিজের জায়গা তৈরি করতে পারে। সে শুধু কাজই করত না, শিখতেও। প্রতিটি ভুল থেকে শিক্ষা নিত, প্রতিটি সমালোচনাকে পজিটিভলি নিত। এভাবে কাজ করতে করতে কয়েক বছরের মধ্যেই সে পদোন্নতি পেল। এক সময় সে বুঝল শুধু চাকরিই নয়, তার ভেতরে উদ্যোক্তা। ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তার কাছে যথেষ্ট মূলধন ছিল না, আবার পরিবার থেকেও কেউ খুব একটা সমর্থন দিচ্ছিল না। সবাই বলছিল চাকরি ছেড়ে ব্যবসা করা মানে নিজের ভবিষ্যৎ নষ্ট করা। কিন্তু রফিক জানত তার জীবনের প্রতিটি বড় সিদ্ধান্ত এসেছে আত্মবিশ্বাস থেকে। তাই এবারও সে নিজের মনের কথা শুনল। প্রথমে ছোট আকারে ব্যবসা শুরু করল। অনেক বাধা এলো। বিনিয়োগ কম থাকায় অনেক কাজ থেমে যেত, গ্রাহক পেতে কষ্ট হতো। একসময় প্রায় দেউলিয়া হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় অনেকেই তাকে বলেছিল, তুমি পারবে না, গরিবের ছেলে হয়ে ব্যবসা করার স্বপ্ন দেখা বোকামি। কিন্তু রফিক হাল ছাড়েনি। সে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে আগের মতোই বলত, আমি পারবো, আমি সফল হব। তারপর নতুনভাবে পরিকল্পনা সাজাল, গ্রাহকের চাহিদা বোঝার চেষ্টা করল, ছোট সেবা দিয়ে শুরু করল, ধীরে ধীরে বড় করল। প্রতিটি সমস্যার সমাধানে ধৈর্য ধরল। কয়েক বছরের মধ্যেই তার ব্যবসা লাভজনক হয়ে উঠল। সে শুধু নিজেকে সফল করল না, বরং গ্রামের আরও অনেক মানুষকে কাজের সুযোগ দিল। একসময় যারা তাকে বলতো তুই কিছুই হতে পারবি না, তাদের অনেকেই তার কোম্পানিতে চাকরি করতে শুরু করল। এভাবেই রফিক প্রমাণ করল, আত্মবিশ্বাস মানুষকে শূন্য থেকে শুরু করতে শেখায়। আত্মবিশ্বাস মানুষকে প্রতিটি ব্যর্থতা থেকে নতুন করে উঠতে সাহায্য করে। আত্মবিশ্বাস মানুষকে কেবল স্বপ্ন নয়, বাস্তব করতেও শেখায়। রফিকের সাফল্যের গল্প ছড়িয়ে পড়ল চারিদিকে। মিডিয়ায় খবর হলো গ্রামের এক দরিদ্র ছেলেকে নিয়ে, যে আত্মবিশ্বাসের জোরে সফল উদ্যোক্তা হয়েছে। কিন্তু রফিক সবসময় বিনয়ী থাকল। সে জানত সাফল্য কোনো একদিনের ঘটনা নয়, বরং প্রতিদিনের পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফসল। সে গ্রামে ফিরে গিয়ে ছোট ছোট সেমিনার করত। ছাত্রছাত্রীদের বলতো, তোমরা যত কষ্টেই থাকো না কেন, আত্মবিশ্বাস হারাবে না। আমি যদি পারি, তাহলে তোমরাও পারবে। সে গ্রামের দরিদ্র বাচ্চাদের পড়াশোনার খরচ দিত, তাদের অনুপ্রাণিত করত। একবার এক ছোট্ট ছেলে এসে তাকে বলল, ভাইয়া, সবাই বলে আমি কিছুই হতে পারবো না, আমি কি সত্যি পারবো না? রফিক হেসে উত্তর দিল, শোনো, অন্যরা যা বলবে সেটা তোমার ভবিষ্যৎ ঠিক করবে না। তোমার ভবিষ্যৎ ঠিক করবে তোমার আত্মবিশ্বাস। এই কথাগুলো শুনে ছেলেটির চোখ চকচক করে উঠল। এভাবেই রফিক শুধু একজন সফল উদ্যোক্তা নয়, বরং অনেকের প্রেরণার উৎস হয়ে উঠল। তার গল্প থেকে বোঝা গেল, আত্মবিশ্বাস হলো সেই শক্তি যা মানুষকে শূন্য থেকে শুরু করে শীর্ষে পৌঁছে দেয়। আত্মবিশ্বাস ছাড়া প্রতিভা অচল, আর আত্মবিশ্বাস থাকলে সাধারণ মানুষও অসাধারণ হতে পারে। আত্মবিশ্বাসী হলো সাফল্যের মূল চাবিকাঠি। রফিকের সাফল্য কেবল তার নিজের জন্যই নয়, বরং একটি প্রমাণ হয়ে দাঁড়ালো যে আত্মবিশ্বাস থাকলে অসম্ভব কিছুই নেই। একসময় বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় যেসব শিক্ষক তাকে বলেছিলেন তুমি পারবে, তাদের সঙ্গে দেখা হলে রফিক কৃতজ্ঞতা জানাতো। সে বলতো, আপনাদের কথাই আমাকে শক্তি দিয়েছে, কিন্তু আসল শক্তি ছিল আমার ভেতরে, আমার আত্মবিশ্বাস। সমাজের মানুষ ধীরে ধীরে বুঝতে পারল আত্মবিশ্বাস আসলে কতটা গুরুত্বপূর্ণ। অনেকে তার কাছে এসে জানতে চাইতো, তুমি সবসময় এত আত্মবিশ্বাসী কিভাবে থাকো? রফিক বলতো, আমি প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিই যে আমি পারব। আমি ছোট লক্ষ্যগুলো পূরণ করে আত্মবিশ্বাস বাড়াই। আমি নেতিবাচক মানুষকে এড়িয়ে চলি। আমি ব্যর্থতাকে ভয় পাই না। সে বলতো, আত্মবিশ্বাস মানে নিজের ভেতরের সেই কণ্ঠস্বরকে শোনা, যে কণ্ঠস্বর সবসময় বলে, চেষ্টা করে তুমি পারবে। এই কথাগুলো অনেক তরুণের জীবন বদলে দিল। তারা আর ভয় পেত না, তারা স্বপ্ন দেখতে শিখল,
এবং সেই স্বপ্ন পূরণে আত্মবিশ্বাসকে হাতিয়ার বানালো। এই পর্যায়ে এসে রফিক বুঝতে পারল আত্মবিশ্বাস আসলে জন্মগত নয়, বরং চর্চা করে গড়ে তোলা যায়। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে ইতিবাচক কথা বলা, ছোট লক্ষ্য নির্ধারণ করা, নিজের সাফল্য উদযাপন করা, এসবই আত্মবিশ্বাস বাড়ায়। এবং সবচেয়ে বড় শিক্ষা হলো আত্মবিশ্বাস কোনো বিলাসিতা নয়, বরং সাফল্যের মূল ভিত্তি। আসুন রফিকের গল্প থেকে আমরা কয়েকটি শিক্ষণীয় বিষয় একসাথে দেখি। শিক্ষা: আত্মবিশ্বাস না থাকলে প্রতিভা থেকেও মানুষ ব্যর্থ হয়। আত্মবিশ্বাস থাকলে অশিক্ষিত মানুষও শিক্ষা অর্জন করতে পারে। আত্মবিশ্বাস মানে নিজেকে বিশ্বাস করা, আর এই বিশ্বাসই হলো সাফল্যের মূল ভিত্তি। আত্মবিশ্বাস মানুষকে ভয় কাটিয়ে ওঠার শক্তি দেয়। আত্মবিশ্বাস মানুষকে নেতিবাচক কথা থেকে দূরে রাখে। বাস্তব প্রয়োগ: প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে অন্তত 3 বার বলুন, আমি পারবো, আমি সফল হব। আপনার সাফল্যের লক্ষ্য লিখে রাখুন এবং প্রতিদিন একবার পড়ে নিন। ছোট কাজ দিয়ে শুরু করুন এবং প্রতিটি সাফল্যের পর নিজেকে অভিনন্দন দিন। নেতিবাচক মানুষ ও কথাবার্তা থেকে দূরে থাকুন। নিজের ভুলগুলোকে দুর্বলতা নয়, শেখার সুযোগ হিসেবে নিন। ব্যর্থ হলে হতাশ না হয়ে নতুনভাবে চেষ্টা করুন। অনুপ্রেরণামূলক বই পড়ুন, ভিডিও দেখুন। নিজের চারপাশে ইতিবাচক মানুষ রাখুন। সাফল্যের স্বপ্ন কল্পনা করুন এবং সেই অনুযায়ী কাজ করুন। প্রতিদিন শোবার আগে নিজের অগ্রগতি নিয়ে ভাবুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন। এগুলো নিয়মিত করলে আপনার ভেতরে এমন আত্মবিশ্বাস তৈরি হবে যা আপনাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেবে। প্রেরণাদায়ী বার্তা: আত্মবিশ্বাস হলো অদৃশ্য চাবি, যা দিয়ে অসম্ভবের দরজা খোলা যায়। এই অধ্যায় আমাদের একটি মূল শিক্ষা দেয়। যদি আমরা নিজেদের বিশ্বাস করতে পারি, তাহলে পৃথিবীর কোনো শক্তিই আমাদের থামাতে পারবে না। রফিকের গল্প কেবল একটি অনুপ্রেরণার গল্প নয়, বরং একটি বাস্তব শিক্ষা। সে প্রমাণ করেছে গরিবের সন্তান হয়েও আত্মবিশ্বাসের জোরে মানুষ শীর্ষে পৌঁছাতে পারে। আজকে যারা নিজেদের দুর্বল মনে করছেন, মনে রাখবেন আপনার ভেতরে একটি অদৃশ্য শক্তি আছে। সেই শক্তির নাম আত্মবিশ্বাস। একে জাগিয়ে তুলুন, প্রতিদিন চর্চা করুন, আর দেখবেন অসম্ভব সম্ভব হয়ে যাচ্ছে। তথ্যসূত্র: রফিকের গল্প আমরা শুনলাম, এবার এই আলোচনা শেষ করা যাক। জীবনে আমরা সবাই কখনো না কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে মনে হয় আমি পারবো না। হয়তো একটি পরীক্ষা, হয়তো একটি চাকরির ইন্টারভিউ, কিংবা জীবনের অন্য কোনো বড় সিদ্ধান্ত। এই মুহূর্তগুলোতে মানুষের ভেতরের সবচেয়ে বড় শক্তি হলো আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস হলো সেই অদৃশ্য শক্তি যা আমাদের ভেতর লুকিয়ে থাকে। কেউ দেখতে পায় না, কেউ ছুঁতে পারে না, কিন্তু এই শক্তি আমাদের পথ দেখায়। আত্মবিশ্বাস না থাকলে প্রতিভা, দক্ষতা, জ্ঞান সবই অকেজো হয়ে যায়। আর আত্মবিশ্বাস থাকলে সবচেয়ে সাধারণ মানুষও অসাধারণ কিছু অর্জন করতে পারে। আপনি হয়তো ভাবছেন, আমি সাধারণ মানুষ, আমার অর্থ নেই, আমার সুযোগ সীমিত। কিন্তু মনে রাখবেন, আত্মবিশ্বাস সীমাহীন সম্ভাবনার দরজা খুলতে পারে। এটি আমাদের শেখায় ভয়কে ভয় না মনে করে এগোতে, ব্যর্থতাকে ব্যর্থতা নয়, শেখার একটি ধাপ হিসেবে গ্রহণ করতে, নেতিবাচক মানুষকে এড়িয়ে চলতে, এবং সবচেয়ে বড় কথা, নিজেকে বিশ্বাস করতে। আত্মবিশ্বাসের শক্তি আসে ধীরে ধীরে। এটি একদিনে তৈরি হয় না। প্রতিদিন আপনাকে নিজের সঙ্গে ইতিবাচক কথাবার্তা বলতে হবে। প্রতিদিন সকালে, দিনে বা রাতে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি পারব, আমি সফল হব। আপনার লক্ষ্যগুলো লিখে রাখুন। ছোট ছোট অর্জনের পর নিজেকে অভিনন্দন দিন। ভুল করলে হতাশ হবেন না, বরং তা হবে নতুনভাবে শেখার সুযোগ। আত্মবিশ্বাস মানে শুধু নিজের যোগ্যতা বিশ্বাস করা নয়, এটি মানে আপনার শক্তি, ধৈর্য এবং মনোবলকে একত্রিত করা। এটি মানে নিজের সীমাবদ্ধতা চিহ্নিত করা এবং তা অতিক্রম করার প্রেরণা তৈরি করা। এটি আপনাকে শেখায় প্রতিটি ব্যর্থতা আসলে নতুন পথে এগোবার ধাপ। যদি আপনি প্রতিদিন এই চর্চা করেন, ধীরে ধীরে আপনার ভেতরের ভয় কমে যাবে, আপনার আত্মবিশ্বাস বাড়বে, আর সেই আত্মবিশ্বাসই আপনাকে কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। মনে রাখবেন, নিজের উপর বিশ্বাস না রাখলে কেউ আপনার বিশ্বাস তৈরি করবে না।
আপনি হয়তো ভাবছেন আত্মবিশ্বাস কেবল একটি ধারণা, কিন্তু বাস্তবতা হলো এটি কাজের মাধ্যমে শক্তিশালী হয়। ছোট ছোট পদক্ষেপ নিন, প্রতিদিন নিজের জন্য কিছু করুন যা আপনাকে আপনার লক্ষ্য বা স্বপ্নের দিকে এগোতে সাহায্য করে। ধীরে ধীরে সেই ছোট অর্জনগুলো বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। নেতিবাচক মানুষের কথাবার্তা থেকে দূরে থাকুন। যারা আপনার স্বপ্নকে ছোট করে দেখায় তাদের প্রভাব আপনার মনোবলকে কমিয়ে দিতে পারে। নিজের চারপাশে ইতিবাচক মানুষ রাখুন, যারা আপনাকে অনুপ্রেরণা দেয়, যারা আপনাকে বিশ্বাস করতে শেখায়। মনে রাখবেন, আত্মবিশ্বাস কেবল শিখার বিষয় নয়, এটি চর্চার বিষয়। প্রতিদিন অন্তত 3টি ইতিবাচক কথা নিজের কাছে বলুন। নিজের লক্ষ্য লিখে রাখুন। ছোট ছোট অর্জনের পর নিজেকে অভিনন্দন দিন। ব্যর্থ হলে হতাশ হবেন না, বরং নতুনভাবে চেষ্টা করুন। এই আত্মবিশ্বাসই আপনাকে সাহসী, স্থিরচেতা এবং শক্তিশালী করে তোলে। এটি আপনাকে শেখায় আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারেন, আপনি নিজের স্বপ্নের পথে এগোতে পারেন, আপনি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারেন। আজ আমরা আপনাদের সামনে এমন একটি ঘটনা তুলে ধরব যা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। এটি কোনো গল্প নয়, কোনো কল্পনা নয়, এটি আপনার নিজের ভেতরের আত্মবিশ্বাসের পরিচয়। যদি আপনি এই ঘটনা থেকে শিখতে পারেন, তবে আপনার জীবন, আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন সবই নতুন আলোয় আলোকিত হবে। আপনি হয়তো ভাবছেন আমি পারবো না, কিন্তু আজই নিজের ভেতরের সেই শক্তিকে জাগিয়ে তুলুন। আজই নিজের লক্ষ্য লিখে রাখুন। আজই 3টি ইতিবাচক কথা নিজের কাছে বলুন। প্রতিদিন এই চর্চা করুন। ধীরে ধীরে দেখবেন আপনার ভেতরের শক্তি আপনাকে সব বাধা অতিক্রম করাতে সক্ষম। এই অধ্যায়টি পড়ে বোঝা গেল, আত্মবিশ্বাস কোনো বাহ্যিক সম্পদ নয়, এটি চর্চার মাধ্যমে অর্জিত এক অদৃশ্য শক্তি, যা আপনাকে শূন্য থেকে শুরু করে শীর্ষে পৌঁছে দিতে পারে। আপনি যদি আত্মবিশ্বাসের শক্তিকে বিশ্বাস করেন, তাহলে কোনো পরিস্থিতি আপনাকে থামাতে পারবে না। আজ আমরা আপনাদের সামনে এমন একটি ঘটনা তুলে ধরব যা আপনার জীবন বদলে দিতে পারে। এটি কোনো গল্প নয়, কোনো কল্পনা নয়, এটি আপনার নিজের ভেতরের আত্মবিশ্বাসের পরিচয়। যদি আপনি এই ঘটনা থেকে শিখতে পারেন, তাহলে আপনার জীবন, আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন সবই নতুন আলোয় আলোকিত হবে। আপনি হয়তো ভাবছেন আমি পারবো না, কিন্তু আজই নিজের ভেতরের সেই শক্তিকে জাগিয়ে তুলুন। আজই নিজের লক্ষ্য লিখে রাখুন। আজই 3টি ইতিবাচক কথা নিজের কাছে বলুন। প্রতিদিন এই চর্চা করুন। ধীরে ধীরে দেখবেন আপনার ভেতরের শক্তি আপনাকে সব বাধা অতিক্রম করাতে সক্ষম। সবশেষে আপনাদের বলবো, যদি আপনি চান এই ধরনের আরও প্রেরণাদায়ক, জীবন পরিবর্তনকারী গল্প এবং শিক্ষা পেতে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল বা বই সাবস্ক্রাইব করুন এবং আপনার জীবনে নতুন শক্তি ও প্রেরণা নিয়ে আসুন। আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসব শিক্ষা, প্রেরণা এবং আত্মবিশ্বাসের এমন গল্প যা আপনার জীবন বদলে দিতে সক্ষম। আজই সাবস্ক্রাইব করুন, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন এবং জীবনের সব সীমাবদ্ধতা অতিক্রম করুন, কারণ আত্মবিশ্বাসী হলো সেই অদৃশ্য চাবি যা দিয়ে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন।